সবাইকে আমার নমস্কার জানাই। প্রথমে সংক্ষিপ্ত একটু বক্তব্য রাখতে চাই। আজকে আমরা এখানে জড়ো হয়েছি যে জায়গাটিতে, যে ভবনটিতে, এটার নাম ঐক্যতান ওয়েলনেস সেন্টার। প্রথম দিকে একটুখানি স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে একটু সংক্ষিপ্ত আমি একটা ভূমিকা করতে চাই। এটা অনেকেরই খুব প্রিয় বিষয়, অনেকেই এই বিষয় নিয়ে ভাবিত, উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত। তাই একটু স্বাস্থ্য নিয়ে প্রথমে আলোচনা করতে চাই। আমি যদিও ডাক্তার নই, কিন্তু আমাদের এই যে গুরু মহারাজ দেখছেন, স্বামী পরমানন্দ, তার সংস্পর্শে এসে একেবারে নতুন চোখে নিজেদের শরীরটাকে দেখতে শিখেছি, জানতে শিখেছি। একদম নতুন চোখে এই প্রকৃতির সাথে আমাদের শরীরের কি সম্পর্ক সেটা বুঝতে শিখেছি। আমাদের শরীরের মধ্যেই যে কত ওষুধ আছে, আমাদের শরীরের মধ্যেই যে কত নিরাময় আছে, সেগুলো জানতে শিখেছি। নিজের জীবনেও অভিজ্ঞতা বা মুখোমুখি হতে হতে এক ধরনের অন্তর্দৃষ্টিও কিছুটা তৈরি হয়েছে স্বাস্থ্যকে নিয়ে। সেইটাই আপনাদের সাথে প্রাথমিক শেয়ার করব। আমার মনে হয় তাতে কিছুটা হয়তো উপকৃত হতে পারে মানুষজন। এই যে ওয়েলনেস শব্দটা, এটা নতুন শব্দ। গত 20 বছরের মধ্যে শব্দটা হঠাৎ এসেছে ইংরেজিতে। ইউরোপে, আমেরিকাতে সবাই খুব ওয়েলনেস, হেলথ আর না বলে ওয়েলনেস বলছে। ওয়েল কথাটা আছে, আর ওয়েল কথাটা কীভাবে ব্যবহার করা হয়? হাউ আর ইউ? আই এম ওয়েল, মানে ঠিকঠাক আছি, এই অর্থে ব্যবহার করা হয়। আমি খুব ভালো আছি বললে কিন্তু ওয়েল বলা হয় না। মোটামুটি আছি, চলছে কোনো রকমে, একে বলা হয় ওয়েল। আই এম ওয়েল, ডুইং ওয়েল। হয়তো কেউ ভালো কিছু করলো, পরীক্ষায় ভালো করলো, কি খেলাধুলায় ভালো করলো, তাকে বলা হলো ওয়েল ডান, ভালো করেছো, ওয়েল ডান, গুড, কংগ্রেচুলেশনস। এই অর্থে ওয়েল ব্যবহার করা হতো। হঠাৎ গত 20 বছর বললেও বেশি বলা হচ্ছে, গত 15 বছর মোটামুটি আমি হঠাৎ দেখলাম ইউরোপের বিভিন্ন জায়গায় এই ওয়েলনেস সেন্টার, যেখানে ঠিক ডাক্তারি ওষুধ, মেন স্ট্রিম অ্যালোপ্যাথি হয় না, একটু মাসাজ হয়, একটু ন্যাচুরোপ্যাথি হয়, একটু স্পা হয়, সেগুলোকে ওয়েলনেস বলা আরম্ভ হলো। যে শব্দটা ইংরেজিতে ছিল না, যে শব্দটা ইংরেজিতে একদমই ছিল না, এটা হঠাৎ ওরা তুলে আনলো। এমন একটা শব্দ যেটা বেশ সেকুলার শব্দ, যেখানে খুব একটা ভগবান টগবানও নেই, আর খুব একটা চিকিৎসা, ওষুধ, প্যাথোলজি, ডাক্তার দেখানো, এমআরআই, তারপরে আরও কী সব সিটি স্ক্যান, এসবও নেই। এই দুটোকে পারে একটা ওয়েলনেস গল্প আরম্ভ হলো। সেই ওয়েলনেসে ব্যবহার করা, যেটা আসলে যেটা ঐক্যতান এবং ওয়েলনেস বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে একটা সর্বাঙ্গীন স্বাস্থ্য। আস্তে আস্তে এই ধারণাটা আমাদের যে বৈদিক যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই দিকে ফিরে যাচ্ছে। কিন্তু সেই বৈদিক বললে তো এখন মুশকিল, সেটা ধর্ম হয়ে যাবে। তাই জন্যে ওয়েলনেস বললে বেশ নিউট্রাল থাকা যায়। অর্থাৎ সব মিলিয়ে স্বাস্থ্যটা, এই যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে একটা সর্বাঙ্গীন জীবনযাত্রা, একটা সর্বাঙ্গীন স্বাস্থ্য ব্যবস্থা। যেমন ধরা যাক, ট্রেডিশনালি মানে ঐতিহ্যগতভাবে আমরা দেখতাম ছেলেবেলায়, যখন কোনো একটা সমস্যা নিয়ে হয়তো ডাক্তারের কাছে গেছি,
তখন ডাক্তার হয়তো জিজ্ঞাসা করছেন, কথা প্রসঙ্গে গল্প করছেন, ডাক্তার কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করছেন যে যেখানে আছো বাড়ির চারপাশে গাছপালা আছে, খেলাধুলো করো, গাছে টাছে একটু চড়ো নাকি, মেঝেতে শো, খাটে শো, ভাই বোন কটা, মানে আস্তে 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 জিজ্ঞাসা করে করে পুরো জীবনযাত্রাটা জানার চেষ্টা করছে। আমার পুরোটা দিনটা কেমন কাটে, আমার এনভায়রনমেন্ট, আমার চারপাশ সেটা কেমন, আমার লাইফস্টাইল, আমার জীবনযাত্রার ধরন সেটা কেমন। শুধুমাত্র রোগটা কতটা ব্যথা, কবে থেকে ব্যথা, কতক্ষণ, কি, এইটাই শুধু নয়, তার সাথে সাথে আমার চারপাশটা, আমার বন্ধু বান্ধব, আমার মানসিক যে স্বাস্থ্যটা সেটা কেমন আছে, এবং আমার চারপাশের পরিবেশটা কেমন আছে, সবটা কিন্তু সে জানতে চাইছেন তিনি। এইখানে চেষ্টা করা হচ্ছে, যতদূর আমরা বুঝেছি এই ঐক্যতান ওয়েলনেস সেন্টারে, সেই দিশাতে কিছুটা এগোনোর। হোমিওপ্যাথির সাথে ন্যাচুরোপ্যাথি মানে প্রাকৃতিক চিকিৎসা, তার সাথে নিউট্রিশন মানে খাওয়া দাওয়ার বিধি, তার সাথে যোগাসন, এবার যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে যে সার্বিকভাবে শরীরটাকে দেখা, শুধুমাত্র যে রোগটা বা যে কষ্টটা, যে সিমটমসটা, সেইটা দিয়ে চিকিৎসার চেষ্টা না করে, কারণ সার্বিক কোনো কারণেই আমাদের জীবনে রোগ আসে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে মনোকুণ্ডয়ন, যত রোগ আছে সব মন থেকে আসে। আগে মনের মধ্যে কিছু না কিছু জটিলতা আসে, বা দমন হয়, বা বিকার হয়। সেই বিকার বা দমন থেকে আস্তে 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 পরবর্তীকালে রোগ তৈরি হয়। যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই সেটা হচ্ছে, যেমন ধরা যাক অতিরিক্ত টেনশন প্রবণতার জন্য হয়তো প্রেশার বেড়ে গেল, অতিরিক্ত অ্যাংজাইটির জন্য আস্তে আস্তে শরীরে সুগার তৈরি হলো, যেগুলো আগে হয়তো ছিল না। এগুলো আমরা চোখের সামনে দেখতে পাই। কিন্তু আবার অনেক এমন রোগ আছে যেগুলো আস্তে 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 করে হয়, মনে হলো হঠাৎ। সেখানে মনের যে তার অবস্থাটা সেটা আমরা আলাদা করে ঠিক বুঝতে পারি না, কারণ সব মনের কথা কিন্তু অত প্রকাশ্য নয়। বিশেষ করে যেগুলো লুকোনো, যেগুলো দমন অনেক ছোটোবেলা থেকে, হয়তো কোনো কারণে মা বাবা বড় হয়ে ওঠা, এর মধ্যে হয়তো কোনো কারণে তিল 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 করে কিছু অভিমান, কিছু অবহেলা তৈরি হয়েছে। সেইটা জমতে 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 সে নিজেও হয়তো সচেতন নয় সবসময়, ধীরে 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 একদিন একটা খুব জটিল ধরনের রোগ তৈরি হয়েছে, সেই মনোকুণ্ডয়ন। সাইকো অ্যানালিসিসে এখন সেগুলোকে বলছে ট্রমা। আপনারা দেখবেন যে এখন এই ট্রমা শব্দটাও খুব প্রচলিত হয়েছে। আমি কি ফিজিক্যালিও বলা হচ্ছে যে তোমার হাড়ে একটা ট্রমা জমে আছে, একটা পেইনকে, একটা যন্ত্রণাকে, একটা কষ্টকে ট্রমা বলা হচ্ছে। সেটা শারীরিক ট্রমা হতে পারে, অনেক ক্ষেত্রে মানসিক ট্রমা হতে পারে। আগে আগে ট্রমা ব্যাপারটা মানসিকই ছিল, এখন শব্দটার বিস্তার করা হচ্ছে ব্যবহারের মাধ্যমে। তা সেই যে ট্রমা আমরা জমিয়ে 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 রোগ তৈরি করছি, ইচ্ছে করে তৈরি করছি না, হয়ে উঠছে, একে বলে মনোকুণ্ডয়ন। তো বেশিরভাগ রোগ আসে এই মনোকুণ্ডয়ন থেকে আমাদের জীবনে। আরেকটা জিনিস লক্ষ্য করি যে এর সাথে বেশি রোগ ভাবলেও রোগ হয়, আর যারা অত রোগ নিয়ে মাথা ঘামায় না তাদের রোগ হয় চলে যায়।
যারা রোগ রোগ ভাবি তাদের কিন্তু রোগটা থেকে যায়, একটা থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা থেকে যায়। এটাও লক্ষ্য করেছি যে শরীর, আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শরীর সে নিজেই কিন্তু নিজের অনেক রোগ সারাতে পারে। পেটের রোগ হোক, সর্দির রোগ হোক, সে নিজেই সারাতে পারে। শরীরই অ্যাকচুয়ালি সারায়। কিন্তু আমরা শরীরের উপর খুব একটা আস্থা রাখি না। আমরা একটু চটজলদি ফল চাই। আমরা মনে করি আমার কষ্ট হচ্ছে, আমি কিছু একটা মুখে একটা কিছু পিল দিয়ে নেব, আর সঙ্গে সঙ্গে আমার কষ্ট লাঘব হবে, এরকম আমরা চাই। একটু ধৈর্য ধরে কষ্টটাকে সহ্য করি, দেখি না শরীর, কষ্টটা তো শরীর পাচ্ছে, শরীর জানান দিচ্ছে। শরীর যখন জানান দিচ্ছে তখন শরীর কয়েকটা কাজ করতে বারণ করছে। শরীরটাকে যদি আপনি যদি ইন্টেলিজেন্স মনে করেন তাহলে ঠিক এইভাবে ব্যাপারটা হয়, কয়েকটা কাজ করতে বারণ করছে। যেমন পেট ভার হয়ে আছে, আপনি বলছেন না আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। কেন বলছেন আপনি? কারণ শরীর বলছে খেও না। তাহলে শরীর কি করবে? শরীর সুযোগ পাবে হিল করার, নিজেকে সুস্থ করার। যেই এই অবস্থাটা একটা ইমার্জেন্সি চলছে, আরও যেই খাবার দেবে আরও জটিলতা বাড়বে। অতএব খেও না। ডাক্তার কাজ করছে, মানে শরীরের ডাক্তার এখন কাজ করছে। কিন্তু আমাকে হয়তো মা বলল, আরে একটুখানি খা, কিচ্ছু হবে না, এটা হালকা করে করেছি, তেল নেই, কিছু নেই, দেখ না, একদম খালি পেটে থাকবি। আচ্ছা দাও। শরীর বললো বারণ করছি কিন্তু, শুনলো না, ব্যাস হয়ে গেল, যেটা বাড়লো, জটিলতাটা বাড়লো, আবার ডাক্তার কাছে ছুটতে হলো তখন। সুতরাং আমরা যদি শরীরের কথা যদি একটু কান দিয়ে শুনি, তাহলে কিন্তু দেখা যায় অ্যাকচুয়াল হিলিংটা, অ্যাকচুয়াল ডাক্তারিটা, অ্যাকচুয়াল শরীরকে সুস্থ করে তোলাটা কিন্তু শরীর করে। শরীরই রোগ দেখায়, ফুটিয়ে দেয়। এবং ধরা যাক গা হাত পায়ে এমন ব্যথা, এমন জ্বর ভাব, উঠতে ইচ্ছে করছে না, মানে শরীর বলছে উঠো না, শুয়ে থাকো একটু, তাহলে আমার সুবিধা হবে তোমাকে সুস্থ করে তুলতে। কিন্তু জোর করে সেই আমাকে যেতেই হবে কাজে, আমাকে একটু বেরোতেই হবে, জোর করে যখন আমি শরীরকে বাধ্য করছি, দরকার হলে ওই একটা প্যারাসিটামল খেয়ে নেব, বা আবার ডাক্তার কাছে যাবো ফেরার সময়, মানে শরীরকে আমি সুযোগই দিলাম না নিজেকে চিকিৎসা করতে। প্রতিবার যখনই রোগে পড়ছি আমি শরীরকে কোনো সুযোগ দিচ্ছি না। আমি প্রত্যেকবার ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে সিমটোম্যাটিক রিলিফ হচ্ছে, অর্থাৎ যে কষ্টটা আমার হচ্ছে সেই কষ্টটা কম হচ্ছে। গা হাত পায়ে ব্যথা এবং জ্বর, এটা কিন্তু সিগন্যাল দিয়েছিল শরীর। সমস্যাটা কিন্তু গা হাত পায়ে ব্যথা বা জ্বর নয়, সমস্যাটা অন্য কোথাও, শরীর সেইখানে কনসেন্ট্রেট করছিল। কিন্তু আমি কিসের ওষুধ খাচ্ছি? আমি জ্বর এবং ঘা হাত পা ব্যথার ওষুধটা খাচ্ছি। আসলে যে সমস্যাটা হয়েছে সেটার নয়, আমি সিগন্যালটার ওষুধ খাচ্ছি। যে ইঙ্গিতটা দিচ্ছে শরীর যে একটু কিছু প্রবলেম হয়েছে, এখন একটু নড়ো না, চড়ো না, একটু স্থির হয়ে থাকো, দরকার একটু ঘুমিয়ে পড়ো, এই তো সিগন্যাল দিচ্ছিল শরীর। সেটাকে আমি অগ্রাহ্য করেছি, আমি সিগন্যালটাই রোগ ভেবেছি এবং সেটা চিকিৎসা করছি। এই বছরের বছর যখন আমি করে যাচ্ছি শরীর আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছে। শরীর বলছে যে আর আমি আবার হিলিংয়ের দিকে যাবই না, যা হয় হোক, তোমার তো রোগ আছে, তোমার ডাক্তার আছে, ওষুধ আছে, টেস্ট আছে, ভেলোর আছে, ব্যাঙ্গালোর আছে, চেন্নাই আছে, ছোট ওই ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো, ওষুধে চলো। একটা ওষুধের সাইড এফেক্টের জন্য আবার অন্য ওষুধ খাও, তার আবার সাইড এফেক্টের জন্য তার অন্য ওষুধ খাও, কোনো ওষুধের বাক্স নিয়ে রোজ বসো সকাল সন্ধ্যে। আমি হাল ছেড়ে দিলাম, গিভ আপ, থ্যাংক ইউ, স্যারেন্ডার। এইটা হয় সাধারণত আমাদের শরীরে। তাই সেই ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটু সর্বাঙ্গীনভাবে আমাদের স্বাস্থ্য ব্যাপারটাকে বুঝতে হবে, শরীরটাকে বুঝতে হবে, মনটাকে বুঝতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর একটা কথা, ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলতেন, ভুঁড়ি আর মুড়ি এই দুটোকে ঠিক রাখবি।
অর্থাৎ পেট, মাথা। খুব দারুণ কথা এটা। এবং যেটা মানে এই সমস্ত মহাপুরুষেরা যারা গ্রামে জন্ম, ভালো করে কথাই বলতে পারতেন না, গ্রাম্য ভাষা, একবর্ণ ইংরেজি জানতেন না, তিনি এই কথা বলছেন। আর আজকে মডার্ন সায়েন্স, জড়বিজ্ঞান অনেক রিসার্চ করে কোটি কোটি ডলার খরচা করে বলছে এই যে পেটের যে ইন্টেস্টাইনটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্রেন। আমাদের ইন্টেস্টাইন হচ্ছে দ্বিতীয় ব্রেন। জড়বিজ্ঞান আজকে এটা বলছে। অনেক সময় যখন মাথার খুব বড় রকমের অপারেশন হয়, হয়তো আপনারা কেউ কেউ জানেন, তখন মাথাটাকে পুরো ব্রেনটাকে বার করে নিয়ে, মাথাটাকে পুরো বার করে নিয়ে ওই পেশেন্টের পেটের মধ্যে দিয়ে দেওয়া হয়। 1 মাস 1.5 মাস সেই অবস্থায় পেটের মধ্যে ব্রেনটা থাকে, কারণ ওইখানেই ব্রেন ভালো থাকে। কারণ এমনই চাপ, তাপ, কম্পাঙ্ক, উষ্ণতা, আবহ, যে ওটা পেটে সবচেয়ে ভালো থাকে, মাথা ছাড়া, স্কালের বাইরে কখনো যদি বেরোয়, অন্য কোথাও থাকা ছাড়া। এতটাই একটা সংযোগ। আরেকটা জিনিসও আমরা দেখেছি ইদানিং ন্যাচুরোপ্যাথি বা স্পা এইসবের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোলোনিক ইরিগেশন বলে এক ধরনের ট্রিটমেন্ট হয়। আমাদের দেশেও শুরু হয়েছে। ইনফ্যাক্ট এগুলো সব আমাদের দেশেরই ট্রিটমেন্ট। কোলনকে পরিষ্কার করার জন্য, ইন্টেস্টাইনকে পরিষ্কার করার জন্য ন্যাচুরোপ্যাথির একটা ট্রিটমেন্ট। এটা বহুকাল আগে থেকে, বহু প্রাচীনকাল থেকে ভারতবর্ষের আয়ুর্বেদে, প্রাকৃতিক চিকিৎসায় এগুলো ছিল। এখনও আছে। যোগীদের মধ্যে নেতি, ধৌতি সব কিছু আছে। এমনও যোগ আছে, হঠযোগ আছে, যেখানে যোগীরা পারেন যে পুরো অন্ত্রটা, পুরো আমাদের যে ইন্টেস্টাইন, সেটা একদম যৌগিক ক্রিয়াতে রেকটাম দিয়ে পুরো বার করতে পারেন। বার করে নিয়ে পুরোটা কোনো নদীর জলে ভালো করে ধুতে টুতে পারেন, আবার যৌগিক প্রক্রিয়াতে সেটাকে ঢুকিয়ে দিতে পারেন। এমনিতে জলনীতি এখন তো আপনারা সবাই অনেকেই জানেন, দেখছেন যে নাক দিয়ে জল ঢুকে নাক দিয়ে বার করা, নাক দিয়ে জল ঢুকে মুখ দিয়ে বার করা, সূত্রনীতি টুত্রনীতি, এগুলো তো আছেই। এগুলো প্রাইমারি স্টেজে সবাই করতে পারে। আরও ডেভেলপ করতে গেলে শরীরকে নিয়ে আরও অনেক আশ্চর্য কাণ্ড করা যায়। কিন্তু কারণ আমাদের শরীরটা একটা বিরাট ব্যাপার, একটা আশ্চর্য জগৎ, যার সাথে আমাদের তেমন কোনো সম্পর্কই নেই, তাই আমরা জানতে পারি না। সুতরাং এই যে নেতি, ধৌতি, পেটটাকে পরিষ্কার করার এরকম একটা অভিনব পদ্ধতি এই প্রাচীনকাল থেকেই আছে আমাদের। আর এগুলো যোগীরা শিখেছেন কাদের কাছ থেকে জানেন তো? পশু পাখিদের কাছ থেকে। হাতি যেমন, গজেন্দ্র ক্রিয়া যেগুলো আমরা শিখেছি হাতিদের কাছ থেকে। হাতি পুরো ওই সুর থেকে জল তুলে নিজের ভেতরের অনেক কিছু পরিষ্কার করতে পারে জল দিয়ে, এটা গজেন্দ্র ক্রিয়া বলে। তো ওই পশু পাখিরা অনেক এমন কিছু জানে, যার থেকে মানুষ বা ঋষিরা অনেক কিছু শিখেছে। তো যাই হোক, তো এই কোলোনিক ইরিগেশন হয় আজকাল ইউরোপে। ইনফ্যাক্ট মানে বললে অবাক হয়ে যাবে, আমাদের এখানে আজ থেকে ধরা যাক 60, 70, 80 বছর আগে আমাদের কলকাতার যে পিজি হাসপাতাল, সেখানে কোলোনিক ইরিগেশন হতো, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হতো। মাঝে মাঝে ডাক্তাররাই বলতেন তুমি একটু কোলোনিক ইরিগেশন করেই নাও। বিশাল যন্ত্র ছিল, সেই যুগে সবচেয়ে দামি যন্ত্র ছিল সেই কোলোনিক ইরিগেশনের। কোলোনিক ইরিগেশন মানে হচ্ছে জলটা ভেতরে পেটের মধ্যে ঢুকবে, পুরোটা ঘুরবে একবার করে, অন্য চ্যানেল দিয়ে বেরিয়ে যাবে। এটা 40 মিনিট 45 মিনিট ধরে এই জলটা সার্কুলেট করে 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 বেরিয়ে যাবে। তাতে জলে হয়তো কিছু কিছু ভেষজ থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লিনিংটা দরকার। অনেক পুরনো মল টল অনেক কিছু আটকে থাকা, অনেক পাথর টাথর সব পরিষ্কার হয়ে যায় একদম। শরীরটা আবার নতুন হয়ে যায়। কয়েকবার করতে হয়, হয়তো 1.5 মাসের মধ্যে 5-6 বার করতে হলো, করে একদম সে নতুন হয়ে গেল, প্রায় বাচ্চাদের মতন একদম শরীরের অনুভূতি হয়ে গেল, ঝরঝরে নির্ভার হয়ে গেল তার। আর বহু রোগের সম্ভাবনা নষ্ট হয়ে গেল। কারণ প্রথম কথাই হচ্ছে আমাদের যত রোগ পেট থেকে, পেটের যত রোগ মন থেকে। তাই মনোকুণ্ডায়ন থেকে পেট থেকে সারা শরীর, অর্থাৎ মুড়ি অবধি, ভুঁড়ি থেকে মুড়ি। তা আমার অনেক যারা গুরু ভাই বোন আছে বিদেশে, ইউরোপে, তারা আমাকে বলেছে, আমার নিজের অভিজ্ঞতা কখনো হয়নি, আমি কোলোনিক ইরিগেশন নিইনি, নিজের অভিজ্ঞতা হয়নি। তারা বলেছে তারা যখন এই কোলোনিক ইরিগেশনের মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ যখন জলটা ঢুকছে আর জলটা ঘুরছে পেটের মধ্যে, বেরোচ্ছে আরেকটা পাইপ দিয়ে, রেকটামের মধ্যে দিয়ে ঢুকছে, রেকটামের মধ্যে দিয়ে বেরোচ্ছে, তখন অনেক কিছু মনে পড়ে যাচ্ছে যা তারা ভুলে গিয়েছিল।
ছোটোবেলাকার কথা, বিশেষ করে কোনো খারাপ লাগা, কোনো মান অভিমান, কোনো কষ্ট পাওয়া, কোনো অবহেলা, কোনো বিচ্ছেদ, কোনো বন্ধুর সাথে রাগারাগি, যেগুলো ভুলে গিয়েছিল আর মনে ছিল না, সেই সময় খুব কান্না পেয়েছিল, সেই কান্নাগুলো আজকে আবার পাচ্ছে, রিভাইন্ড হচ্ছে। এর মানে কি? মানে আমাদের কত স্মৃতি, কত মেমোরি আমাদের পেটের মধ্যে ধরা থাকে। আর ধরা থাকলে তখন কি হয়? এইরকম যদি স্মৃতি, এরকম মেমোরি, এরকম খারাপ লাগা, বেদনা যদি ধরা থাকে অনেক দিন ধরে, তাহলে জমতে 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 পরতে পরতে আস্তে আস্তে পেটে সমস্যা তৈরি হয়, ভালো করে খাবার হজম হয় না। যখনই ভালো করে খাবার হজম হচ্ছে না, তখন ধীরে 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 আস্তে আস্তে শরীরের মধ্যে অনেক বিষ ছড়াতে আরম্ভ করে। তখন কি হয়? নানা রকম রোগ হতে পারে, বুকের রোগ হতে পারে, বাতের রোগ হতে পারে, চোখের রোগ হতে পারে, মাথার রোগ হতে পারে, গলার রোগ হতে পারে, সব পেট থেকে। রুটটা সবসময়, আয়ুর্বেদ বলছে রুট সবসময় পেটে, যাই হোক না কেন, হাই ব্লাড প্রেশার হোক, হার্টের প্রবলেম হোক, যাই হোক, রুটটা ওই পেট। পেট পরিষ্কার নেই, শুধু স্থূলে নয়, মানসিকভাবেও পেটটা পরিষ্কার নেই, অনেক স্মৃতি ধরা আছে। এই জন্যেই বলা হচ্ছে যে আমাদের ইন্টেস্টাইন হচ্ছে দ্বিতীয় ব্রেন। জড়বিজ্ঞান কিন্তু এসব জানতো না, আজকে এগুলো নিয়ে মাথা চুলকোতে ভাবতে হচ্ছে, তাদের বাধ্য হচ্ছে ভাবতে। তারা এই ইন্টেস্টাইন লাংস টাংসগুলোকে শুধু অর্গ্যানিক কিছু সামগ্রী বলে জানতো। যেমন গাড়ি, স্টিয়ারিংটা একটা বস্তু মাত্র, গিয়ারটা আরেকটা বস্তু মাত্র, ভেতরের ইঞ্জিনটা একটা বস্তু মাত্র, ইলেকট্রিক্যালি চলে, ব্যাস, পুরো ব্যাপারটা অ্যাসেম্বল করা হয়, জড়ো করা হয়, একের সাথে একে লাগিয়ে নিয়ে চালানো হয়। শরীরটাকে ঠিক সেইটা জানতো। এই শরীর যে ঠিক যন্ত্র, ওরকম একটা মেকানিক্যাল যন্ত্র নয়, আমাদের হাত পা আঙুল সমস্ত কিছুর মধ্যে যে একটা প্রাণ আছে, প্রাণশক্তি আছে, এবং মন আছে, এবং স্মৃতি আছে, পুরো শরীরটা জুড়ে, এটা কিন্তু জড়বিজ্ঞান জানতো না। এতটা পর্যন্ত আমরা দাবি করতে পারি, এখন বোঝাও যাচ্ছে সেটা, যদি কেউ চক্ষু দান করে, সেই চক্ষু দান না হয় তার হলো, একজনের থেকে নিয়ে একজন সত্যি সত্যি অন্ধ লোককে হয়তো চক্ষুটা দেওয়া হলো, সেই শুধু ফিজিক্যাল চক্ষুটা পাচ্ছে না, আগেকার যে লোকটার যে দেখার দৃষ্টি, সেটাও সে পাচ্ছে কিন্তু। কারণ শুধুমাত্র একটা চক্ষুটা একটা ফিজিক্যাল ব্যাপার নয়। তাই জন্য রজনীশ ওশো একটা কথা বলতেন, খুব ভালো লেগেছিল আমার কথাটা। এই যে আমাদের এখন তোমার মানে আর মেন স্ট্রিম বিজ্ঞানে এই যে মৃতদেহ নিয়ে যে অটোপসি করে যে গবেষণা করা হয়, অর্থাৎ বডিকে বুঝতে গেলে সেই বডিটাকে কেটে কেটে দেখতে হয়, স্কেলিটন বার করে যেমন সে ঝুলিয়ে রাখা হয় না, বডি দেখতে হয়। উনি বলছেন, ওশো বলছেন, ওতে কিচ্ছু লাভ হয় না, একটা ডেড বডির মধ্যে কিচ্ছু থাকে না, শুধু পার্টসগুলো ছাড়া। যে শিখতে হয় লিভিং বডি থেকে শিখতে হয়, অর্থাৎ যে শরীরটা বেঁচে আছে সেই শরীরটা তো কেটে কুটে ভেতরে ঢুকে দেখা যাবে না, কিন্তু সেই শরীরটা হাঁটা চলা বসা দেখা, চোখ কান, তার ভঙ্গি, সব কিছু থেকে শেখা যায়। এই স্বাস্থ্য ব্যাপারটা শেখা যায়। এটা হচ্ছে আয়ুর্বেদের বিষয়। আয়ুর্বেদ কখনো বলবে না একটা মৃতদেহ থেকে আমরা শিখব, কোনো দিন বলবে না, এটা অ্যালোপ্যাথির কনসেপ্ট। মৃতদেহ থেকে কিছুই শেখা যায় না। সে কতবারের একই জিনিস তোমরা জানবে, যে চোখটা কোথায় থাকে, হার্টটা কোথায় থাকে, লাংসটা কোথায় থাকে, লিভার কোথায় থাকে, স্পাইন কোথায় থাকে, স্প্লিন কোথায় থাকে, এসব হাজারবার একই কথা শুনে লাভটা কী হবে? বা যদি রোগ হয়ে থাকে, চোখের কোনো রোগ হয়েছে, শেষ পর্যন্ত সে মারা গেছে, হ্যাঁ, সেই চোখটা দেখে সেই রোগটা কতদূর স্প্রেড করেছে, ফিজিক্যালি এগুলো দেখে লাভটা কী হবে? রোগটা আদৌ কেন হলো সেটা কিন্তু এই ডেড বডি থেকে বোঝা যাবে না। কী সমস্যার জন্য সেই রোগটা আদৌ হলো? যতদিন সেই বডিটা লিভিং ছিল ততদিন সেই সম্ভাবনা ছিল, শরীর কিছু না কিছু বলছিল, কিন্তু সেই শরীরের ভাষাকে পড়ার মতন বিদ্যাটা আর আমাদের মধ্যে তখন আর ছিল না। এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু শুধুমাত্র ব্রেন
যে চিন্তা, ভাবনা, স্মৃতি ধরে রেখেছে তা কিন্তু নয়। আমাদের শরীরের প্রত্যেকটি কোষ আমাদের মনের সাথে যুক্ত, প্রাণের সাথে যুক্ত, চিন্তার সাথে যুক্ত, ভাবনার সাথে যুক্ত। একজন যে খুব স্থূল জীবনযাপন করে, তার শরীরটাও তো মানুষের শরীর। আর একজন একটু সূক্ষ্ম জীবনযাপন করে, খুব ধ্যান জপ করে, খুব ঈশ্বর চিন্তা করে, খুব পাঠ প্রাণায়াম সাধুসঙ্গ করে, তারও তো একই মানব শরীর। কিন্তু এই উভয়ের কোষের মধ্যে যদি এক একটা কোষ তুলে নেওয়া হয় না, দেখা যাবে অনেক পার্থক্য আছে, কোষে কোষে পার্থক্য আছে। কারণ যে জ্বর জাগতিক জীবনযাপন করে তার জ্বরের তার কোষ একরকম কথা বলবে, একরকমভাবে রেসপন্ড করবে, একরকমভাবে সাড়া দেবে, একরকমভাবে প্রতিক্রিয়া করবে। আর যে একটু সাত্ত্বিক জীবনযাপন করে তার যে কোষ, সে আরেক রকমভাবে রেসপন্ড করবে। সে অনেক ফ্লেক্সিবল হবে, মানে নিজেকে চট করে পরিবর্তন করতে পারবে, স্থান কাল পাত্রে অনেক সুস্থ, টাটকা, তাজা হবে। তাতে বোঝা যাচ্ছে যে জ্বর, তাহলে কোষটা শুধুমাত্র একটা ইনঅর্গ্যানিক, একটা পার্ট নয়, যেমন একটা ফোনের চিপ নয়, বা একটা গাড়ি জাস্ট একটা সেল নয়। এটা পুরো যে শরীরটার যে প্রাণ শক্তি, যে প্রাণতত্ত্ব, যার যে স্বভাব, তার সাথে যুক্ত। যখন আমরা স্বাস্থ্য নিয়ে ভাবব, যখন আমরা সেই তথাকথিত ওয়েলনেস নিয়ে ভাবব, তখন আমাদের এই দিকটা মাথায় রাখতে হবে, এই ব্যাপারটা। তাই জন্যে যখন আমরা রক্তদান শিবির টিবির করি, রক্ত দিই, যখন আমরা এবার যখন রক্ত নেবার সময় হয়, কোনো কারণে, কোনো বিপদ আপদে, কোনো রোগে, অ্যাক্সিডেন্টে যখন আমাকে রক্ত নিতে হবে, সে ব্যাপারে কিন্তু ডাক্তাররাও একটু সাবধান থাকেন। তারা বলেন সবচেয়ে ভালো হয় বাড়ির কারুর যদি রক্তের সাথে গ্রুপ মিলে যায় তার রক্ত নেওয়া, অথবা আত্মীয় স্বজন, অথবা কোনো ভালো বন্ধু। কারণ ওই বাজার থেকে বা ব্যাংক থেকে রক্ত নিয়ে দেওয়া, তাহলে সেবার মানে আমাদের যে জড় বুদ্ধি কি বলবে, রক্ত তো রক্ত না। মাতালের রক্ত একরকম, তামসিকের রক্ত আরেক রকম, প্রফেশনালি যে রক্ত বিক্রি করে যে পয়সা নিয়ে নেশা করে তার রক্ত একরকম। আর আত্মীয়, মা, ভাই, বোন, এদের রক্ত আরেক রকম, অ্যাডজাস্ট হবে না। শারীরিকভাবে হয়তো আমি পেশেন্ট হিসেবে বেঁচে গেলাম, কিন্তু মানসিক পরিবর্তন হতে পারে, আমার অন্য রকমের জ্বালা শুরু হতে পারে শরীরের মধ্যে, যেটা সে আমি কোপ করতে পারছি। হঠাৎ নিজেকে মনে হবে যেন অনেক অচেনা অনেক কিছু হচ্ছে, এই শরীরটা তো ঠিক আমার শরীর নয়, এগুলো হবে। আমাদের অতটা সূক্ষ্ম বুদ্ধি নেই বলে আমরা বুঝতে পারি না, আমরা আবার ডাক্তার কাছে ছুটি, আমার এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে বলে। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, যে বিদেশে ঘটেছে, সম্ভবত সুইজারল্যান্ডে। একটি মেয়ে, তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, এবং হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল কার সাথে? একটি কম বয়সী ছোটো ছেলের সাথে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, যে ছেলেটি মারা গিয়েছিল। ডাক্তার বুঝেই গিয়েছিল যে বেশি দিন বাঁচবে না, অনেক আগে থেকেই তাদের প্রস্তুতি নিতে হচ্ছিল তার জন্য। তারপর যখন খবর পায় দুটো ফ্যামিলি যে হার্টের খুব দরকার, তখন এটা এগ্রিমেন্ট হয় করে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়। মৃত্যুর সাথে সাথেই যদি কয়েক মিনিটের মধ্যে হার্টটা তুলে নেওয়া যায়, তাহলে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা যায়। তা তারপরে যা হলো, তার জন্য কেউই প্রস্তুত ছিল না এই মেয়েটার জীবনে। সেই মেয়েটির বাড়ির লোক থেকে শুরু করে ডাক্তার, বদ্যি, সমাজ, কেউই প্রস্তুত ছিল। তারপর থেকে যা হলো, সেটা কি হলো? মেয়েটি প্রচণ্ডভাবে মাছ মাংসের প্রতি আসক্ত হতে আরম্ভ করলো। অথচ মেয়েটি কিন্তু খুব নিরামিষাশী ছিল এবং রীতিমতন ভেগান ছিল, অর্থাৎ দুধের প্রোডাক্টও খেত না। ওদের বাড়ির কেউই আমিষ ছুঁত না। সেই মেয়ে পাগলের মতন আমিষের প্রতি তার একটা আবেগ তৈরি হলো। আমিষ না খেয়ে ছাড়বে না, এবং আমিষ না দিলে হিংস্র হয়ে উঠছিল। তখন সে আমিষ দিলে শান্ত। অনেক ডাক্তাররা অনুসন্ধান করলো, অনেক ট্রিটমেন্ট করলো, হঠাৎ এই পরিবর্তন কেন হলো? এরকম তো ছিল না মেয়েটা। করতে 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 যেটা ভাবতে পারেনি ওরা, যে ওই যে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে ছোটো ছেলেটার সাথে, সেই ছোটো ছেলেটা নিয়মিত আমিষ খেত।
নিয়মিত সে মাছ মাংস খেত, তার একটা রুচি ছিল মাছ মাংসের প্রতি। কিন্তু এটা তখন অবাক হয়ে এখন সেটা নিয়ে রিসার্চ হচ্ছে। তার মানে সেই মেমারিও হার্ট, যেটাকে আমরা, যে হার্টের সাথে আমরা শুধু হার্ট রক্ত পাম্প করে এইটাই বলি, আর কিছু করে না, আর কিছু করে না। খুব বেশি হলে কবিরা হয়তো বলবেন হৃদয়, বেদনা, বিরহ, প্রেম ইত্যাদি ইত্যাদি হার্টে হয়, আর কিছু হয় না বলবে। কিন্তু সবটাই হয়। এমনকি আমাদের খাদ্য অভ্যেস যেটা, আমাদের খাদ্য রীতি যেটা, সবটাই, শুধু হার্ট নয়, লাংস থেকে শুরু করে আমাদের আঙুলের নখ পর্যন্ত, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, মাথার চুল পর্যন্ত সবটাই কিন্তু আমার পরিচয় বহন করে, অল্প বেশি করে পরিচয় বহন করে, সবটাই। এবং এই শরীরটা একটা অদ্ভুত এবং সুন্দর যন্ত্র, খুব সুন্দর। এই বক্তব্যের শেষ দিকে এসেছি এখন। আমি এইটুকু বলতে পারি যে শরীরটাকে একটু শ্রদ্ধা করতে শিখুন। শরীরটাকে যত্ন করা মানে শুধু ওষুধ খাওয়ার, ক্রিম লাগানো আর তেল মাখা নয়। শরীরটাকে শ্রদ্ধা করতে শিখুন। শ্রদ্ধা বলতে শরীরের মধ্যে যে অদ্ভুত বিজ্ঞান রয়েছে, আশ্চর্য নিরাময়ের সমস্ত সিগন্যাল রয়েছে, তাকে বিশ্বাস করতে শিখুন। শরীরকে বিশ্বাস করুন আগে, শরীরকে, এবং শরীরই বলে দেবে। শরীর খারাপটাও শরীর বলে দেবে, কীভাবে শরীর সুস্থ হবে সেটাও শরীর বলে দেবে। এবং আগেকার দিনে ডাক্তাররা, সে যেদিকে ডাক্তারই হন না কেন, আগের দিনে ডাক্তাররা শরীরটাকে সেইভাবেই চিনতেন। তারা, অনেক ডাক্তার ছিলেন, ওষুধ দিতেন না, বলতেন এখন কয়েকদিন এইটা খাস না, হ্যাঁ এইভাবে শুবি, থাকবি, পড়বি, একটু আরাম করবি, একটু বইটাই পড়বি, দিন সাতেকের মধ্যে ঠিক হয়ে যাবে। তারাও শরীরটাকে শ্রদ্ধা করতেন। তারা বুঝতেন শরীরের সাথে প্রকৃতির সম্পর্ক, শরীরের সাথে মনের সম্পর্ক, শরীরের সাথে খাদ্যের সম্পর্ক। ডাক্তাররা তখনকার দিনে বুঝতেন, চিকিৎসকেরা বুঝতেন, বৈদ্যরা বুঝতেন, আচার্যরা বুঝতেন। এইটা প্রথমে শরীরের যে ল্যাঙ্গুয়েজ, আমাদের গুরুদেব বলতেন, রিড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর বডি। তোমার শরীরের যে একটা ভাষা আছে, শরীরের যে একটা সাহিত্য আছে, সেইটা পড়ো, রিড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর বডি। তারপরে বলতেন রিড ইয়োর মাইন্ড, তারপরে মনটাকে পড়ো, দেখবে যা কিছু মন থেকে। আমরা জন্মেওছি আগে মনে, তারপরে শরীরে এসেছি। কারণ সূক্ষ্ম স্থূল। আমাদের রোগও যখন হয় আগে মনে, তারপর শরীরে রোগ হয়। আমরা যখন আবার রোগ থেকে সুস্থ হয়ে উঠি আগে মনে, তারপর শরীরে সুস্থ হই। যে ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, খুব ভালো বোঝেন এটা, তিনি ওষুধ দেওয়ার আগে প্রথমে পেশেন্টের চোখের দিকে তাকিয়ে বলেন চিন্তা নেই, সুস্থ হয়ে যাবে। ওইটাতেই 50% পেশেন্ট সুস্থ হয়ে যায়। কিন্তু মনের সংস্কার জানে যে ওষুধটা খেতে আরম্ভ করলে আমি সুস্থ হব, কিন্তু ডাক্তার যে বলে দিলে আমি সুস্থ হয়ে যাব, ব্যাস। এই নিজেকে সাজেস্ট করলো, মন কনভিন্সড হলো, কনভিন্সড হয়ে শরীরকে বলল সুস্থ, ব্যাস, শরীর সুস্থ হতে আরম্ভ করলো। তাই না? বেশিরভাগ আমাদের যখন আমরা খুব দুরারোগ্য ব্যাধিতে ভুগি, অনেক দিন থেকে বড় রকমের রোগ ভোগে ভুগি, তখন রাত্রিবেলা ঘুমিয়ে সেই রোগ কাটতে আরম্ভ করে। যত ভালো ঘুমোই আমরা তত রোগ কাটে। তাহলে শরীরটাকে সারাচ্ছে কে? ডাক্তারও না, ওষুধ না, আমিও নয়। অর্থাৎ আমি যে সচেতন, যে আমি, অহংকার যে আমি, চিন্তিত যে আমি, দুশ্চিন্তার যে আমি, সে আমি নয়। আমি যখন সমস্ত দুশ্চিন্তা ঘুমিয়ে পড়েছে, যখন আর শরীরকে ডিস্টার্ব করছি না, তখন শরীর বাঁচা গেল বাবা, হ্যাঁ, এবার নিশ্চিন্ত মনে আমরা আমাদের কাজটা করতে পারবো, সুস্থ হয়ে ওঠার কাজটা করতে পারবো। আমি তখন ছোট, আমার তখন 8-9 বছর বয়স। মায়ের সাথে ডাক্তারের কাছে গেছি, এটা লন্ডনে। আমারই বোধহয় কিছু হয়েছে, আমার খেয়াল নেই। মায়ের সাথে ডাক্তারের কাছে গেছি, আর চেম্বারে বসে আছি, আর অনেকে বসে আছে সেই চেম্বারে। তার মধ্যে একটা
কৃষ্ণাঙ্গ মা, মানে কালো কালো চামড়া, কৃষ্ণাঙ্গ মা, তার ছোট্ট ছেলে 4-5 বছরের ছেলেকে নিয়ে বসে আছে কোলে। হ্যাঁ, একটু পরেই হয়তো সেটা একটু বেশি খেলাধুলো করেছে, কি ধুলো টুলো লেগে আছে। আমি দেখি অবাক হয়ে গেছি যে সেই মা নিজের জিভটা আঙুল দিয়ে এরকম করে নিয়ে বাচ্চাটার গালটা পরিষ্কার করছে। আমার তো ঘেন্না হয়েছে, মাকে দেখাচ্ছি এটা কী করছে, যে ওরা এইরকমই, এসব কালো কালো মহিলারা এরকমই, পুরো থুতু দিয়ে বাচ্চাটার পুরো মুখটা পরিষ্কার করছে। এটাও দেখলাম যে করছে বটে, কিন্তু চকচক করে উঠলো গাল দুটো একদম, তাও মনে হচ্ছে বাবা এরকম লাগছে। এখন জানতে পারছি এই থুতুর কত গুণ। এটা প্রাচীনকাল থেকে, এটা উনি ওই মেয়েটি আফ্রিকান, তাই এটা ওদের জঙ্গলের যে সভ্যতা সেটা এখনও মানে মনে রেখেছে, আছে যদিও লন্ডনে। এরপরের জেনারেশন ভুলে যাবে। এই বাচ্চাটা যখন বড় হবে সে কিন্তু আর ওই সব থুতুর ব্যাপারটা ভুলে যাবে। তাই জন্য আমাদের এই প্রাচীনকাল থেকে বিজ্ঞান, এখনও যদি কোনো কাটা ছেঁড়া হয় অটোমেটিক্যালি আমাদের আঙুলটা মুখের দিকে চলে যায় যখন রক্ত বেরোতে আরম্ভ করে, অটোমেটিক্যালি এটা হয়। এটা শরীরের সিগন্যাল যে থুতুর মধ্যে ওষুধই আছে। এরকম আমাদের শরীরের মধ্যে যে কত আশ্চর্য সব বিজ্ঞান আছে, সহজ সরল সনাতন বিজ্ঞান, কত যে রোগ নিরাময়ের সূত্র রয়েছে। সূর্যাস্তের পর কম খেতে বলছে, না খেলেই ভালো। একদম সন্ধ্যের মধ্যে হয়তো সামান্য কিছু খেয়ে ক্ষুণ্ণিবৃত্তি করে, খিদে পেলে একটু ক্ষুণ্ণিবৃত্তি করা হলো, জাস্ট ক্ষুধাটাকে নিবারণ করা হলো। রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়া, আবার ভোরবেলা ঘুম থেকে ওঠা, এটাই সঠিক লাইফস্টাইল। আরও দেখবেন আপনারা, আমাদের আজকাল যত বিয়ে বাড়ি, যত নেমন্তন্ন, সব কিছু খাওয়া দাওয়া রাত্রিবেলা হয়। অথচ ভারতবর্ষের ইংরেজরা আসার আগে আমাদের যত পূজা পাঠ অনুষ্ঠান, খাওয়া দাওয়া, ভোজ সব হতো দিনের বেলা। এখনও দেখবেন গৃহপ্রবেশ, তারপরে অন্নপ্রাশন, উপনয়ন, এগুলো দিনের বেলাতে হয়। সবাই মিলে যেই ভোজ, কেন এটা হলো ইংরেজদের কাছ থেকে, কেন এটা পেলাম? কারণ ওদের যে লাইফস্টাইল সেটা ওরা এখানে আমদানি করলো। ওই সকাল 10টা-5টা চাকরি বাকরি এসব আরম্ভ হলো করে, আমাদের এই উইকেন্ড কালচার আরম্ভ হলো। ওই যা কিছু আমাদের মেলামেশা সব কিছু ডিনার, এবং যাবতীয় যে ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু ডিনার কেন্দ্রিক হয়ে গেল। লাঞ্চ কেন্দ্রিক আর নয়, ব্রেকফাস্ট কেন্দ্রিক আর নয়, দিনের বেলা নয়, রাত কেন্দ্রিক হয়ে গেল। ব্যাস 12টা বাজলো আমাদের শরীরের। কিন্তু যত আমরা মাছ মাংস কি বেশ পেঁয়াজ রসুন তেল দিয়ে তরিবত করে যা কিছু খাচ্ছি, সব রাত্রিবেলা খাচ্ছি। একদম অবৈজ্ঞানিক, বিশেষ করে আমাদের দেশে, আমাদের প্রাকৃতিক পরিবেশে একেবারেই অবৈজ্ঞানিক। এগুলো যদি আবার চেষ্টা করি, এগুলোকে আমরাই পরিবর্তন করতে পারবো, অন্য কেউ তো আইন করেই পরিবর্তন করবে না। যে উৎসব অনুষ্ঠান যা কিছু হবে যেটা আইটেম, কিন্তু খাওয়া দাওয়া যেটা ভোজন, সবাই মিলে আমরা আনন্দ করে খাবো, এটা দিনের বেলা, যেমন পিকনিক হয় দিনের বেলা, রাত্রিবেলা নয়। আমরা যদি করতে পারি, আস্তে আস্তে দেখা যাবে আর কোনো আমাদের শরীরে কোনো প্রবলেমই থাকবে না, যদি আমরা লাইফস্টাইলগুলো ঠিক করতে পারি। একটু যোগাসন করা মাঝে মাঝে, পুকুর থাকলে, নদী থাকলে সাঁতার কাটা মাঝে মাঝে, এই রকম যদি আমরা একটু লাইফস্টাইল ঠিক রাখতে পারি। এবং সর্বোপরি শেষ কথা যেটা, এই যে মনক উন্নয়ন থেকে আনন্দে থাকা, এবার আনন্দে কীভাবে থাকতে হবে, তাই জন্যই সাধুকে দরকার। এই যে আমাদের গুরুদেবের নাম পরমানন্দ, সত্যিই তিনি সবসময় পরমানন্দে ছিলেন। তাঁর জীবনে কি সমস্যা ছিল না? বিরাট সমস্যা। আপনার আমার এই ঘরে যারা রয়েছি, সম্মিলিত যত সমস্যা আছে তাকে আরও কয়েকশো গুণ দিয়ে প্রোডাক্ট করুন, তার তত সমস্যা ছিল। পুরো বিশ্ব সংসার নিয়ে তাকে ভাবতে হতো। আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন করে করতে হবে, হ্যাঁ, সেটা নিয়ে তাকে ভাবতে হতো, সংকল্প করতে হতো। এবং ব্যক্তিগত তার যে কত আশ্রিত, হাজার হাজার, অনেকেই তারা দেখেছেন, তাকে চেনেন, প্রত্যেকের সমস্যাটা তার সমস্যা হয়ে যেত। কার খুঁড়িমা অসুস্থ থেকে শুরু করে, কার মানে মামলায় জড়িয়ে গেছে থেকে শুরু করে, কার ব্যবসায় ভালো প্রফিট হচ্ছে না, সব সমস্যা তিনি গ্রহণ করতেন আর সেটা নিয়ে চিন্তা করতেন। অথচ তিনি থাকতেন কিন্তু পরমানন্দে।
এই বিদ্যাটা যে আমরা পরমানন্দে, আপনাদের কি মনে হয়, আমাদের কি মনে হয় বলুন তো? আমরা আনন্দে থাকবো, আগে সব সমস্যা মিটে যাক, আগে সব প্রবলেম সলভ হয়ে যাক, যেটা যে চাইছি, আমার ছেলে এই হয়ে উঠুক, আমার নাতি তাই হয়ে উঠুক, আমার মেয়ের অমুক বিয়েটা হয়ে যাক, আমার শরীরে একটু সমস্যা আছে সেগুলো মিটে যাক, ব্যাস সেই দিন থেকে আমরা আনন্দে থাকবো। ওই দিনটা আস্তে 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 আয়ু ফুরিয়ে যায়, ওই সংগ্রাম করে যেতে হয়, ওই দিনটা কবে আসবে করতে করতে। ওই রকম কন্ডিশন না চাপিয়ে এই তো কটা দিন বেঁচে আছি, আনন্দে থাকবো, আনন্দে আছি, আনন্দময়, এই যে বেঁচে আছি, এটা কম আনন্দের নাকি? এটা কখনো ভেবেছি আমরা? এখন মনে তো যায়নি, দাঁড়িয়ে আছি, হাঁটছি, বসছি, চলছি, খাচ্ছি, বেঁচে তো আছি, এটা কম আনন্দের? এই সূর্য উঠছে আমারই জন্য, এই বাতাস বইছে আমার জন্য, এই মাটিতে জল আছে আমার জন্য, এই গ্র্যাভিটি আছে, মাধ্যাকর্ষণ আছে, আমাকে মাটিতে ধরে রেখেছে আমারই জন্য, এই বাংলা ভাষা বলছি, বাঙালি হয়েছি, এটা তো তারই জন্য। মানে কোনটা এত আনন্দ, এত সৌভাগ্য আমাদের জীবনে, তাহলে এত দুঃখ, এত ভারাক্রান্ত হওয়ার তো দরকার নেই। যদি আমরা অতীতে কি হয়েছে যদি ভুলতে পারি, আর ভবিষ্যতের আকাঙ্ক্ষা নিয়ে মাথা ঘামাতে না পারি, যদি আমি এই মুহূর্তে বর্তমানে একটু মজায় থাকি, আনন্দে থাকি, বর্তমান, মাঝে মাঝে নিজেকে বলা নিত্য বর্তমান, এটা তো সত্য, অতীতে যা হয়েছে হয়েছে, যা হয়েছে, হয়তো নিজে অনেক ভুল করেছি, যা করেছি বেশ করেছি, যা আর করবো না। অমুক হয়তো আমার উপর অনেক ভুল করেছে, আচ্ছা বেশ করেছে, সে করেছে, বেশ ক্ষমা করে দিলাম, যা। আচ্ছা ভবিষ্যতে এটা কি হবে, কি হবে, হবে না হবে, বয়ে গেল, ঠিক আছে, দেখ না হয় না হবে, কি করব, সাধ্যমতন চেষ্টা করেছি, মা হিসেবে, বাবা হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, পতি হিসেবে, পত্নী হিসেবে যতটুকু করার আমি করেছি। এবার যদি হলো হলো, তাতে কাজ হলো হলো, না হলো না হলো, বয়ে গেল। এইরকম ভাব যদি একটু রাখতে পারি আমরা আমাদের জীবনে, নিজেকে নিয়ে একটু মজা করতে পারি, নিজেকে নিয়ে। আপনারা দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর অত বড় কবি, অত মহান কবি, তার কত লেখায় তিনি নিজেকে নিয়ে মজা করেছেন কত। এটাই মহানতার লক্ষণ। অপরকে নিয়ে মজা করা, অপরের পেছনে লাগা, অপরকে নিয়ে একটু ব্যঙ্গ করা সবাই পারে, কিন্তু নিজেকে নিয়ে ব্যঙ্গ করা, নিজেকে নিয়ে মজা করা কজন পারে, তাই না? আমি যদি নিজেকে নিয়ে মজা করতে পারি, আর এগুলো তো আমি বললাম আর শুরু হয়ে গেল তো হবে না, এর জন্য একটু ঈশ্বর চিন্তা করা দরকার, কারণ তিনি পরমানন্দময়। আর আমরা সবাই কিন্তু আনন্দ স্বরূপ, আমরা কেউ কিন্তু বিষাদ স্বরূপ নই, আমরা কেউ কিন্তু অ্যাংজাইটি স্বরূপ নই, আমরা কেউ কিন্তু মানসিক চাপ স্বরূপ নই, আমরা সবাই আনন্দ স্বরূপ। ঈশ্বর আনন্দময়, তো সেই ঈশ্বর তো আমাদের মধ্যেই রয়েছেন। তা যদি আমরা সেই আনন্দে থাকতে পারি, তাহলে কিন্তু দেখবেন আমাদের কোনো রোগ বালাই থাকবে না, আসবে আবার পালাবে, দেখবেন এখানে থাকা যাচ্ছে না। একটা পরিবেশ দরকার তো, তাই না? যেমন ভূত প্রেতের দরকার হয় শ্মশান, এরকম একটা ঘরের মধ্যে একটা ভূত থাকতে পারবে না। এরকম ঝকঝকে তকতকে একটা ঘর, এরকম সুন্দর লাইট ফাইট, এত লোকজন বসে আছে, এরকম একটা ঘরে ভূত এসে কিছুক্ষণ উকি দিয়েই পালাবে। ওটা নির্জন নোংরা ঘুটঘুটটি শ্মশান বা বাঁশবাগান দৌড়বে। রোগও তাই, রোগ যখন দেখবে বাবা এখানকার মুহূর্তে একদম ফুরফুরে আনন্দময়, এই শরীরটার মধ্যে এত ঈশ্বর ঈশ্বর, এত গুরু গুরু, বাবা এখানে থাকা যাবে না বেশিক্ষণ। থাকলাম হয়তো একটু সর্দি টর্দি কাশি কাশি দিলাম, দিয়ে পালালাম, বেশিক্ষণ থাকা যাবে না। যদি ঠিক ঠিক পরিবেশ পায়, হ্যাঁ, যদি দেখে অলরেডি মানে ভেতরে ভেতরে রুগী হয়েই আছে, অনেক চিন্তা, অনেক জটিলতা, অনেক গুমড়ে আছে ভেতরে, তাহলে বেশ করে ঢুকবে, একদম টিবি অবধি থাকবে, যতক্ষণে টিবি হয় ততক্ষণ পর্যন্ত থাকবে। এটা কিন্তু ঠিক কথা বলছি, মজা করে বলছি, কিন্তু সত্যি কথা বলছি কিন্তু, হ্যাঁ। তাই জন্যে আনন্দে থাকতে হবে, যত আনন্দে থাকবে আস্তে আস্তে রোগ পালাই, বাপ করে পালাবে। আমি ভেবেছিলাম খুব অল্প কথায় স্বাস্থ্য নিয়ে বলবো, কিন্তু স্বাস্থ্য তো শুরু হলে শেষ হয় না। এইবার যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে। আমার জিজ্ঞাসা হলো, মন, অন্তর, হৃদয়, বিবেক এবং আত্মার শব্দগুলো আমাদের শব্দভাণ্ডারে, সেখানে এই স্তরগুলোকে আমরা বলি যে হৃদয় নাম বা অন্তরাত্মা বলি অনেক সময়,
এবং অন্তর্যামী বলি, আবার বিবেককে বলি সদা জাগ্রত বিবেক এবং আত্মা সাক্ষী স্বর। এই স্তরগুলো যদি কীভাবে একটু যদি আমাদের ব্যাখ্যা করে বলতেন। স্তরটার কিছু নয়, এগুলো শব্দ, আলাদা আলাদা শব্দ, শব্দের মধ্যেই তো অর্থ রয়েছে। হৃদয়নাথ, হৃদয়ে আমাদের সাধারণত আমাদের কি হয়? হৃদয়ে আমাদের আবেগ ওঠে, আমাদের তো ভাব, স্নেহ, প্রীতি, ভালোবাসা সব কিছু হৃদয়তে হয় আমাদের। আর হয় সত্যি হৃদয়তে হয়। যখন কারোর প্রতি কারোর জন্য মন কেমন করে, খুব মন কেমন করছে কারোর জন্য, তখন বুকে আমাদের একটা টন 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 করতে আরম্ভ করে, মাথায় নয় কিন্তু। তাই জন্য হৃদয়ের ওপর জোর দেওয়া হয়, হৃদয়নাথ, হৃদয় মন্দির, এইসব কথাগুলো বলা হয়। অর্থাৎ সেই ইমোশনাল জায়গাতে কে বসে আছে? হৃদয়নাথ ভগবানকে করা কি অত সোজা? তাই না? ইমোশনের মধ্যে তো আমাদের সাধারণত নিকটজন, যার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাকে নিয়ে। তাহলে একটা কথা আছে, প্রেয়সীকে ছেড়ে শ্রেয়সীকে ধর। যা কিছু আমাদের প্রিয় তা কি আমাদের শ্রেয়? হয়তো আমার টাকা খুব প্রিয়, টাকা দেখলে আমার তখন সমস্ত, যে আমাকে টাকা দিল তাকে বেশি ভালোবাসি, যে টাকা দিল না তাকে আমি একটুখানি তার সাথে দূরত্ব মেনটেন করি, টাকা বেশি ভালোবাসি। কিন্তু এই টাকা ভালোবাসাটা কি আমার পক্ষে শ্রেয়? এই টাকা কি বেশি দিন থাকবে আমার সাথে? আমার যখন মরণ হবে তখন এই টাকাগুলো কি আমার কোনো কাজে লাগবে? সেই বিল্লা, আদি বিল্লা, তিনি তো অত ধনী, অত বিরাট ব্যবসাদার, সারা পৃথিবীতে তার কত ইনভেস্টমেন্ট। তিনি কীভাবে মারা গেলেন? লন্ডনের রাস্তায় জাস্ট হাঁটতে হাঁটতে জাস্ট ফুটপাতের উপর বসে পড়লেন, আর ওইখানেই শুয়ে পড়লেন, মারা গেলেন তিনি। সে অনেক সময় লেগেছিল সেই বডি আইডেন্টিফাই করতে। তারপর তো ব্রিটিশ সরকার অবাক হয়ে গেছে, আমাদের ভারতের লোকের অবাক হয়ে গেছে যে বিড়লা ওরকম ওইরকমভাবে মারা গেল, হাঁটতে বেরিয়েছিলেন তিনি জাস্ট একটু। তখন অত টাকা পয়সা, অত প্রভাব প্রতিপত্তি, যার ডাকে পৃথিবীর সেরা ডাক্তাররা চলে আসবে, কী কাজে লাগলো বলো? তাহলে যা তোমার প্রিয় তাই কি তোমার শ্রেয়? নিজেকে জিজ্ঞাসা করো। সে কি তোমার, ধরো তোমার সন্তান তোমার ভীষণ প্রিয়, তাকে ছাড়া তুমি থাকতে পারো না, সে তাকে তুমি চোখে হারাও, ভালো কথা, হওয়াই স্বাভাবিক। কিন্তু সেই কি তোমার শ্রেয়? জন্মান্তরের সময় বা যখন তোমার মৃত্যুর সময় সে কি তোমার সময় দাঁড়াতে পারবে? তোমার হাত ধরতে পারবে? পরের জন্মে একটা শরীর নিয়ে এসে তোমাকে বলতে পারবে যে তুই আসলে আধ্যাত্মিক পথে সাধক রে, আমি তোকে আগে থেকেই চিনি, তুই শুরু করে বা সাধনা করতে পারবে? যে পারবে সে তোমার শ্রেয়, ঈশ্বর তোমার শ্রেয়, ভগবান তোমার শ্রেয়। তাই জন্যে বলে প্রেয়সীকে ছেড়ে শ্রেয়সীকে ধর। আরেকভাবে বলা যায়, শ্রেয়সীকে নিজের প্রেয়সী করে নে। একবারে তো হয় না, একদিনে তো হয় না, তাই মিশতে হয়, চর্চা করতে হয়, অভ্যাসের মধ্যে থাকতে হয়, অনুশীলনের মধ্যে থাকতে হয়। চন্দন ঘষতে 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 আস্তে আস্তে সুগন্ধ বেরিয়ে আসতে আরম্ভ করে। অভ্যাস যোগ, অভ্যাসের প্রয়োজন আছে। ভালো না লাগলেও অভ্যেস করে যেতে হয়। প্রথম ধরো গান শিখছি আমি, আমাকে বলছে শুধু সারে গামা করে যা, সে আমি হেরে গলায় রোজ সা গে গামা করে যাচ্ছি, নিজেও বিরক্ত হচ্ছি, সবাই বিরক্ত হচ্ছে, আমার ভাল লাগছে না। 15 দিন বাদে গিয়ে ভাবছি যে রোজ তো করলাম, আজকে নিশ্চয়ই অন্তত আমাদের ছুটি করে একটা গান আমায় গাইতে দেবে। এখনও কিছুই হয়নি, এখনও করে যা, ধর ফালতু। তাও জোর করে ভোরবেলা উঠে কষ্ট করে চান টান করে সেই আবার সেই সারে গামা করে যাচ্ছি, বিরক্ত লাগছে। ভাবছি অন্তত একটা কিছু, অন্যরা তো গান করছে,
গান করতে দিচ্ছে তো তাদের মাস্টারমশাই, কবে আমাকে একটু গান করতে দেবে? মা বলবে, এই মামাকে তোর গান শোনা, ভালো ভালো তো শিখছে, এরা বলবে, এসব ওয়েট করছি, দিচ্ছে না। করতে করতে দেখছি একদিন আস্তে আস্তে যেটা খুব বিরক্ত লাগছিল, সেই সাতে এবার ভাল লাগছে, বারবার করতে ইচ্ছে করছে, বারবার বলতে ইচ্ছে করছে রে, ওই রুচিটা আসতে আরম্ভ করেছে। হঠাৎ দেখছি পরিবর্তন হচ্ছে একটা। যখনই মন দিচ্ছি তখনই দেখছি যে ব্যাপারটা আমার ভাল লাগছিল না, সেখানে একটা কিছু হতে আরম্ভ করেছে, সেই অভ্যাস যোগের একটা সিদ্ধি হতে আরম্ভ করেছে। প্রকৃতির মধ্যে যে আছে, যে পারফেক্ট সাটা আছে, সেই যেন এবার একটু একটু করে আমার সাথে আলাপ করতে পারছে। যখনই আমি সাটা লাগাচ্ছি, কার সাথে যেন লাগছে মাঝে মাঝে, কোথায় যেন একটা লাগছে মাঝে মাঝে। এই হচ্ছে সাধনার, ধরো জপের, এই হচ্ছে ফল, জানো। তাই জন্য শ্রেয়সীকে প্রেয়সী করে নাও। আজকে তোমার শ্রেয়সী তোমার শ্রেয়সী নয়, কর্তব্যের শ্রেয়সী। তুমি মনে মনে জানো, হ্যাঁ ভগবান আমাদের পক্ষে ভালো, ঈশ্বর চিন্তা করা ভালো, কিন্তু আমার তো টাইম নেই, আমি তো এই নানা রকম সংসারের মধ্যে পাঁকের মধ্যে পড়ে গেছি না, আমার টাইম নেই। অর্থাৎ মানে হচ্ছে, কিন্তু তিনি তো আমার প্রিয় নন। টাইম নেই মানে তার টাইম কার জন্য আছে? প্রেয়সীদের জন্য আছে, তাই না? ছেলে মেয়ে নাতি নাতনি এইসব প্রেয়সীরা আমার আছে না, আমার শ্রেয়সীর জন্য টাইম নেই। এই যখন অবস্থা, তখন একটু জোর করেই না হয় মাঝে মাঝে শ্রেয়সী 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 করে যাও। আর যারা শ্রেয়সীকে নিয়ে আছে ভালো, তাদের সঙ্গ করো, অর্থাৎ সাধু গুরু এদের সঙ্গ করো। করলে আস্তে 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 তোমার শ্রেয়সীর ওই সা ধরতে আরম্ভ করবে। ধীরে 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 দেখবে এমন কিছু একটা পাচ্ছ, এমন তার একটা টাচ আছে, মাদকতা আছে, একটা প্রেম এবং আনন্দের স্ফুলিঙ্গ আছে। পুরোপুরি পাচ্ছ না, মানে ছোঁয়া পাচ্ছ একটা মাঝে মাঝে, এমন আছে। নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে, যখন অকারণ আনন্দ হতো। ছোটোবেলায় আনন্দের না কোনো কন্ডিশন থাকে না, মানে বাবা মা একটা ভালো খেলনা এনে দিলে তবেই আনন্দ, এই তবে ব্যাপারটা থাকতো না। যা নিয়ে এক ঢলে মাটি নিয়েও আনন্দ করতে পারত, একটা ভাঙা ব্যাটারি নিয়ে একটা বাচ্চা আনন্দ করতে পারে, আপন মনে খেলে যেতে পারে। বাবা বাবাদেরকে অবাক হয়ে যায়, ওটা নিয়ে কী আছে। এই যে ভ্যালু দিচ্ছি আমি যে বেশি মাতব্বর হয়ে গেছি, ওই ভাঙা ব্যাটারিটা কোনো কাজের নয়, এইটা আমাদের কাছে এইটা ইম্পর্টেন্ট। ওইটা কী করে একটা আনন্দের সোর্স হতে পারে? কারণ বাচ্চাটার নিজের মধ্যে আনন্দটা, ব্যাটারির মধ্যে নয়। সেই আনন্দটা এক্সপ্রেসড হচ্ছে ব্যাটারির মধ্যে দিয়ে, মাত্র খেলাটার মধ্যে দিয়ে। এই অকারণ আনন্দ যখন মাঝে মাঝে টাচ পাবে, তখন ধীরে ধীরে দেখবে শ্রেয়সী আস্তে আস্তে প্রেয়সী হয়ে উঠছে। বুঝতে পেরেছ? তাই জন্যে তাকে হৃদয়ে আনবে বললেই আনা যায় না, কিন্তু আস্তে আস্তে অভ্যেস করতে হয়। যেমন ধরা যাক, মনের কথা তাকে বলা, তোমার ইষ্ট বলো, তোমার গুরু বলো, বা যেই বলো, তোমার সমস্ত মনের কথা তাকে যদি বলতে আরম্ভ করবে, আস্তে আস্তে মনটা হালকাও হবে। এটা একটা সাইকোলজিক্যাল একটা পারগেশন বলতে পারো, যে কথাগুলো আমরা সব জায়গায় বলতে পারি না, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের বলতে পারি না, সেই কথাগুলো আমি আবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলতে পারি। যে করতে পারে তাই কখনো আর কাউন্সিলের কাছে যেতে হয় না, তাকে সাইকোঅ্যানালিস্টের কাছে যেতে হয় না, মনস্তত্ত্ববিদের কাছে যেতে হয় না। এইভাবে করতে করতে আস্তে আস্তে হৃদয়নাথ হয়ে উঠবেন, তোমার হৃদয়নাথ হয়ে উঠবেন। হৃদয়ের কথা যাকে বলতে পারবে, হৃদয়ের ভাব বিনিময় যার সাথে করতে পারবে, তিনি তো হৃদয়নাথ হয়ে উঠবেন। দেখো, রামপ্রসাদই বলো আর রামকৃষ্ণই বলো, মাকে তুই করে কথা বলছে। আমরা তো ম্যাক্সিমাম আপনি বলবো কি তুই বলবো, খুব বেশি হলে তুই করে কী করে বলছে, অতটা আপন বোধ থেকে বলছে। চিন্তা করো, এই যে আপন করে নেওয়া, যাতে সর্ব অবস্থায় মাকে মনে পড়ে, অন্য কারো কথা নয়। সংকটকালেও যাতে তাকে মনে পড়ে সর্ব অবস্থায়, কারণ তিনিই পরিত্রাতা, তিনিই প্রকৃত বন্ধু, তিনিই প্রকৃত মা, আর কেউ হতে পারবে না সেটা।
এইভাবে হৃদয়নাথ হবে। আর যেটা কী বলছো বিবেকে, জাগ্রত বিবেক, বিবেক মানে কি? নিত্যানিত্য বিচার, অর্থাৎ জগতে কোনটা অনিত্য আর কোনটা নিত্য, এই যে বিচার, এই বিচারটা কে করবে? যে জীবনের চরম সত্যটা খুঁজবে, সেই বিচারটা করবে। যে আমি এমন কিছু কেন আঁকড়ে থাকব যা অনিত্য, যার অবস্থানটা সাময়িক, অস্থায়ী। ধরো আমি আমার শরীরটাকে নিয়েই আঁকড়ে আছি, কিন্তু তাতে আমরা কেউ কি চিরকাল বাঁচব? অন্তত নিজের মধ্যে এটা এই খোঁজটা রাখা যে আমি শরীরটাকে ভালো রাখতে চাইছি, শরীরটাকে সুস্থ রাখতে চাইছি। বেশ কথা, রাখতে যাওয়া তো উচিত। কেন রাখতে চাইছি? কেন? শরীরটা তো অল্প দিনের জন্য, ঠিক আছে, সুস্থই না হয় রাখবো। কেন? যাতে করে ভালো করে খেতে পারি, যাতে করে আমার যে স্বার্থজনিত কাজগুলো সেটা ভালো করে করতে পারি, তার জন্য। কেন? আমি সেটাকে একবারও কি মনে হয় যাতে করে আমি ভালো করে ঈশ্বরকে ডাকতে পারি, যাতে আমি ভালো করে সাধনা করতে পারি? কারণ তাই জন্যেই আমি এই শরীরটা পেয়েছি। আসলে মানুষের একমাত্র জীবনের উদ্দেশ্যই হলো নিজেকে জানা, ঈশ্বরকে জানা। এটাই কিন্তু শাস্ত্র বলছে, সব সময় বলছে। একবারও কি সে কথাটা আমরা মনে রেখেছি? প্রত্যেকটা, ধরো এই ধরনের সৎসঙ্গ অনেক জায়গায় তো হচ্ছে, আমি তো করছি, হয়তো 2-2.5 ঘন্টা ধরে এই নিয়ে কথা বললাম, বিবেক বিচার নিয়ে কথা বললাম। বারবার বললাম আত্মানং বৃদ্ধি, নিজেকে জানো, এবং নিজেকে জানাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। 2.5 ঘন্টা পরে এসে যখন আমি ক্লান্ত হয়ে ধরে বসে আছি, তখন সেই ছেলের হাত ধরে মা এসে বলছে একদম পড়াশোনা করছে না, ইচ্ছে করছে না, এটাই আমার একমাত্র চিন্তা, বড্ড দুশ্চিন্তা। মানে শোনেইনি কিছু। আমাদের মধ্যেই যারা খুব খুব সঙ্গ করে, চেনা জানা, এখানে অনেকবার মানে এসেছে, আমার সামনে বসে আছে, তারাই যখন এই যে আলোচনাগুলোকে একটা জাস্ট পারফরমেন্স বলে মনে করে, আজকেরটা ভালো হলো কি হলো না, আজকে লোকজন হয়েছিল কি হয়নি, আজকে সাউন্ড সিস্টেমটা ভালো ছিল কি ছিল না, আজকে উদ্যোক্তারা খুব ভালো ব্যবহার করেছে কি করেনি। এটা পারফরমেন্স, একটা শো। নচিকেতার গান হলো যেমন একটা পারফরমেন্স, ভালো গাইলো আজকে, হ্যাঁ হ্যাঁ ভালো, আজকে মাইকটা একটু গন্ডগোল করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে অর্কেস্ট্রাটা যা বেজেছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এই 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 আলোচনার বিষয়, মানে মূল অবসেশনটা এই জায়গাটাতে, বাতিকটা এই জায়গাটাতে। কিন্তু যা বললেন তা মনন করব করে এখন থেকে নিজেকে পরিবর্তন করা শুরু করব, এরকম নিশ্চয়ই আছে, কম, হাতে গোনা সংখ্যায় কম, খুবই কম। বুঝতে পারছো? এই হচ্ছে বিবেক বিচার। এই বিবেক বিচার, বিবেক সবারই আছে, কিন্তু জাগ্রত নয়। পারিবারিক পরম্পরাকে লোকে বিবেক বলে, জানো, যে আমার বাপ ঠাকুরদাই করেছিল তাই জন্য আমি এটা করছি, এটা বিবেকের কাজ, এরকম বলে। তো যা কিছু না, আমার বাবা কিন্তু কোনো দিন চাঁদা দেয়নি দুর্গা পুজোর, আমিও দেবো না, এটা বিবেকের ব্যাপার, আমাদের বিবেকের ব্যাপার, আমিও দেবো না, এইসব পুজো টুজো আমরা মানি না। বিবেক, লোকে বিবেকের দোহাই দেয় অনেক, কিন্তু অ্যাকচুয়াল বিবেক শব্দটাকে তুমি যদি পর্যালোচনা করো, যেখানে যার দ্বারা নিত্য এবং অনিত্য বিচার হয়, সেই বিচার কে করবে? যে নিত্য স্থিতি খুঁজছে সে করবে। এই জীবন এ কি নিত্য? না। এই আমার সন্তানাদি নিত্য? না। এই আমার শরীর নিত্য? না। এই বলে নীতি 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 বিচার, না 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 করতে করতে এগোনো। আমার যে মনের যে ভাবনা, মনের যে সংকল্প, এ কি নিত্য? না। আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে অনেক স্মৃতি আসছে, এই স্মৃতিগুলো কি নিত্য? না। অনেক দুশ্চিন্তা আসছে, এটা কি নিত্য? না।
তাহলে আমার শরীরও নিত্য নয়, তাহলে কি নিত্য খুঁজছি? আদৌ কি নিত্য কিছু আছে? খুঁজছি। আমার যে ভাবনা, এই যে এই আমি কি নিত্য? এই নামরূপ উপাধি আমি, ধরো কৌশিক সেনগুপ্ত, এই কৌশিকটা কি নিত্য? না, কৌশিক তো জন্মের পর, শরীরটা নেবার পর তো কৌশিক নামটা দেওয়া হয়েছে, বাইরে থেকে দেওয়া হয়েছে। তাহলে কৌশিক কি নিত্য? না। তাহলে শরীরটাও নিত্য নয়, কৌশিকটাও নিত্য নয়। কিন্তু কৌশিক নামটা দেওয়ার আগে ভ্রূণ হওয়ার আগে বীজ হওয়ার আগে আমি ছিলাম না। এই হচ্ছে খোঁজ, এইটি হচ্ছে বিবেকের খোঁজ। নাহলে বিবেক টিবেক নিয়ে লোকে যাই বলুন না কেন, কোনো বিবেকের কোনো গল্পই নেই কোথাও। যেখানে নিত্য অনিত্য বিচার আছে, সেটাই বিবেক। সেই বিচার যার মধ্যে রয়েছে তার বিবেক হচ্ছে জাগ্রত। আর সেইখান থেকে অন্য বিবেকের মূল্যবোধগুলো তৈরি হয়। চুরি না করা, দুর্নীতিপরায়ণ না হওয়া, মিথ্যা না বলা, টাইম মেনটেন করা, কথা দিয়ে কথা রাখা, এগুলো সব ওই মূল যে বিবেকের সুর, সেখান থেকে শুরু হয়। তার আচরণ দেখলে বোঝা যায়, কাউকে কথা দিল, কথা রাখছে, তার বিবেক জাগ্রত। 4টে বলে তো 4:05 মধ্যে ওখানে পৌঁছে গেল। এই যে জাগ্রত বিবেক, এর প্রফেশনাল জায়গায় করছে তা নয়, সর্বত্র করছে। একটা বন্ধুকে বললেও করছে, একটা বাচ্চাকে বললেও করছে। একটা পোষ্য কুকুরকে যদি বলে তোকে সকাল 8টার সময় হাঁটতে নিয়ে বেরোবো, জানিস, ও কিন্তু মনে রাখবে আমি কুকুরটাকে বলেছি এই কথাটা, মুখ দিয়ে যেটা বেরিয়েছে আমাকে সেটা পালন করতে হবে। এই হচ্ছে বিবেক, মানে বিবেকের যে অনুশাসন। বুঝতে পেরেছ? এই হচ্ছে বিবেক এবং হৃদয়নাথ যে বললে সেগুলো। আমি শুভদীপ পাই। আমার মূলত দুটো প্রশ্ন, একটার সঙ্গে একটা সম্পর্কিত আর কি। প্রথমত কিছু সোর্স থেকে জেনেছি, মানে পড়েছি মূলত আর কি, জগৎগুরু শঙ্করাচার্য থেকে শুরু করে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, সাধক বামাখ্যাপা এবং আরও অনেক মনীষীরা, রমণ মহর্ষি, সবাই একটা জিনিসই বলেছেন, যে জীবনের মূল সত্য হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এইটাকে বোধ করা। এখন বর্তমান পরিস্থিতিতে, এই 21শ শতাব্দীতে আমরা সবাই একটা ফাস্ট লাইফের মধ্যে আছি। মানে আমি চাই কি না চাই, পরিস্থিতি একটা মানে খুব ফাস্ট রানিং লাইফের মধ্যে ফেলে দিচ্ছে। মানে সেখান থেকে আমার অষ্টাঙ্গ যোগ বলুন বা শ্রবণ মরণ নিদিধ্যাসন, কোনোটারই মানে বিশেষত সময় নেই। তো সেটা আমাদেরই মানে সমস্যা, আমরা সেটা সময় পার করতে পারি না। তো এই অবস্থায় এই জীবনে কি ওই সত্যের অনুসন্ধান করা সম্ভব, বা সেটা তো অসম্ভব ডেডিকেশন লাগে, সেটা কি করা যায় আমাদের সাধারণ মানুষের পক্ষে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই খুব ট্র্যাডিশনাল প্রশ্ন আর কি, যারা এখনো গুরু সান্নিধ্য পায়নি তারা কি কোনোভাবে মানে কোনো সাধনা শুরু করতে পারে বা তৈরি হতে পারে, প্রস্তুতি নিতে পারে? এই হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, শুভদীপ পাল বললেন না? শুভদীপ পাই। আচ্ছা, হ্যাঁ, বেশ, বসো। প্রথমে তুমি যেটা বলছো না, যে আদি শঙ্করাচার্য থেকে শুরু করে ঠাকুর রামকৃষ্ণ পর্যন্ত বলেছেন যে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এটাকে বোধ করো জীবন, এটা অত্যন্ত সরলীকৃত কথা এবং এভাবে কখনোই বলা যাবে না। প্রথমত শঙ্করাচার্য বা ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্মর না পারো, এই কথাটা বলেছেন। হ্যাঁ, পুরো শ্লোকটা, এটা অর্ধ শ্লোকেনও, সেটাও তিনি বলেছেন, এটা অর্ধ শ্লোক একটা। এটা তাহলে ঠাকুর যদি তাই বলতেন তাহলে অত মামা করতেন না। অত মামা, রামপ্রসাদও অত মামা করতেন না, বামাখ্যাপা অত মামা করতেন না। কমন সেন্স যেটা বোঝার চেষ্টা করি, তাই যদি হতো, যদি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা হতো, তাহলে জ্ঞান চর্চা, যে জ্ঞান মার্গী, যে এইটা একটা কৌশিককে বলছিলাম, নীতি সাধনা, এটাই একমাত্র সাধনা হতো। তাহলে ভক্তি, রাজযোগ, তন্ত্র, শাক্ত এগুলো থাকতোই না যদি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা হতো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জগৎ মিথ্যা মানে কি, মিথ্যা কথাটার মানে কি, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা। মিথ্যা কথাটার মানে কি? আজকে যেমন আমরা ভারতবাসীরা মিথ্যার শিকার, অ্যাবসেন্সের শিকার নই, শূন্যতার শিকার নই, মিথ্যার শিকার। মিথ্যা তৈরি করা হয়,
খুব ভালো করে পার্থক্যটা বোঝো। মিথ্যা মানে এমন নয় কিন্তু যা নেই, মিথ্যা মানে যা তৈরি করা হয়েছে। এই মিথ্যা থেকেই ইংরেজিতে মিথ শব্দটা এসেছে। মিথ, মিথ, মিথোলজি, বিভিন্ন ইউরোপিয়ান ভাষায় এই মিথ শব্দটা রয়েছে, বিভিন্ন উচ্চারণে রয়েছে। মিথ সংস্কৃত মিথ্যা থেকে এসেছে। মিথ তৈরি করা হয়, মিথ তৈরি করা হয়। তার মানে এই জগৎ তৈরি করা হচ্ছে, সেই অর্থে জগৎ মিথ্যা। কল্পনা দিয়ে, বাসনা দিয়ে জগৎ তৈরি করা হচ্ছে, সেই অর্থে জগৎ মিথ্যা। ক্রমাগত তুমি আমি যে বাসনা করছি, শুধু ঈশ্বরের বাসনা নয়, তুমি আমি যে বাসনা করছি, তাই দিয়ে আমরা ব্যক্তিগত জগৎ তৈরি করছি। ক্রমাগত তুমি আমি যা তৈরি করে যাচ্ছি, তুমি আমি ধরো অতৃপ্ত বাসনা নিয়ে মারা যাচ্ছি। আমি ধরো শুভদীপ পাইন করতে করতে শরীর ছাড়লাম, আর তুমি হয়তো মহারাজ করতে করতে শরীর ছাড়লে। তাহলে পরের জন্মে আমাদের মিলন হচ্ছে, দেখা হচ্ছে ছোটোবেলা থেকে, তাই না? এই জগৎটা কিন্তু আমরা তৈরি করলাম, মিথ তৈরি করলাম। যদি তুমি মহারাজ করে না মরতে, আমি যদি শুভদীপ করে না মরতাম, তাহলে আমাদের আর যা দেখা হতো না, আমরা একেবারে থেকে মুক্ত হয়ে যেতাম। কিন্তু আমার বাসনার দ্বারা আবার একেবারে সাথে জড়িয়ে পড়ছি। এই পরের জন্মে এসে আবার ঝগড়া করছি, মারামারি করছি, আরও প্রারব্ধ তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে এটা আমি আরও বড় করে বোঝার চেষ্টা করো। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি বাবলের মধ্যে বাবল তৈরি করে যাচ্ছি। এই যে তৈরি করছি সামথিং দ্যাট ডাজ নট এসেনশিয়ালি এক্সিস্ট, মূলত যেটা অস্তিত্ব আসলে নেই, কিন্তু আমরা গল্প দিয়ে দিয়ে বাসনা দিয়ে দিয়ে, ইচ্ছা দিয়ে দিয়ে, সংকল্প দিয়ে দিয়ে, স্বপ্ন দিয়ে দিয়ে তৈরি করে যাচ্ছি। একের পর এক বেলুন তৈরি করছি, একের পর এক ফানুস তৈরি করে যাচ্ছি। এটাকেই বলা হয় মিথ্যা। সেটাকেই শঙ্করাচার্য বলেছেন যে এই মিথ্যার মধ্যে মজে যেও না, এর মধ্যে আটকে যেও না। তাই বলে জগৎ বলে কিছু নেই এটা কিন্তু বলছেন না। জগৎ অনস্তিত্ব বলছেন না, জগৎ নেই বলছেন না। ওই জগৎ আছে কিন্তু মিথ্যা, এটা তৈরি করা। এটা এই আমার ছেলে, তোমার তৈরি করা একটা ভাবনা। তোমার কি গো জগতে? এটা গুরু মহারাজ খুব বলতেন। কোন মিলনে তোমার কনসেপশনটা হলো তাই তুমি জানো না। বেশ কয়েক মাস পরে হঠাৎ তোমার স্ত্রী হয়তো তোমাকে বলল, মনে হচ্ছে যে আমি মা হতে চলেছি। তুমি এত আনন্দে লাফিয়ে উঠলে, অমনি আমার সন্তান, আমার করতে আরম্ভ করলে। তুমি জানোই না প্রকৃতির নিজের নিয়মে ওটা হয়েছে। তুমি শুধু বাসনাটা জানো। যে প্রবৃত্তি নিয়ে তোমার স্ত্রীর সাথে মিলিত হয়েছ, তার পেছনে যে বাসনা কাজ করেছে, সেটাই তুমি শুধু জানো। সেটা তোমার অধিকার বলতে পারো আছে কিছুটা হলেও। কিন্তু যে সন্তানটি এলো, তাকে আমার বলার অধিকার কি তোমার? কিন্তু তুমি বলছো, আমরা সবাই বলি। আর যত বড় হবে আরও বেশি করে বলবে, আমি চাই আমার ছেলেটা যেন মনের মতন করে বড় হয়। আমি জীবনে যা করতে পারলাম না, আমার ছেলে যেন তাই করতে পারে। আমার ছেলে আমার এই করছো। একটা কথা আমি আপনাকে বলবো মহারাজ, অন্যান্য ছেলেদের দেখি মাঝে মাঝে একটু শ্রদ্ধা টদ্ধার অভাব। আমার ছেলে কিন্তু বড়রা দেখলেই প্রণাম করে, ঠাকুর দেবতা খুব মানে। আমার ছেলেটা কিন্তু একটা ভালো সংস্কার পেয়েছে, আমি মালিক। এইটাকে শঙ্করাচার্য বারণ করছে। সন্তানও থাকবে, তোমার পিতৃত্বও থাকবে, মাতৃত্বও থাকবে, স্নেহভাবে সব আমার বলো না তো চট করে। কেউ কারোর নয় এই জগতে, তোমার একটা ভূমিকা আছে মাত্র। এই বোধটা, এটাই বিবেক। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা মানে জগতের দিকে তাকাবোই না, মানুষকে দুঃখে সাহায্য করব না, ভিখিরিকে পয়সা দেব না। এইভাবে অনেকে বোঝার চেষ্টা করেছে ব্যাপারটা। একেবারেই ব্যাপারটা তা নয়। ঠাকুর রামকৃষ্ণ যখন দেখলেন যে এটা নিয়ে মানুষের মধ্যে একটা নিষ্ঠুরতা তৈরি হয়ে যাচ্ছে, নিষ্ঠুরতা। কালী, যার পরবর্তীকালে সন্ন্যাস, নাম ছিল স্বামী অভেদানন্দ, তিনি ছোটোবেলায় খুব মাছ ধরতে ভালোবাসতেন, কিন্তু মাছ খেতেন না। ওই পুকুরের পাড়ে বসে বসে ছিপ দিয়ে দিয়ে মাছ ধরতে ভালোবাসতেন। মাছগুলো ডাঙায় তুলতেন,
ছটফট করতে করতে মাছগুলো মরে যেত, তাদেরকে আবার পুকুরের জলে ফেলে দিতেন। তা ঠাকুর এসে বললেন একদিন, হ্যাঁ রে, তুই তো মাছ খাস না, তাহলে মাছগুলো ধরছিস কেন অকারণে, মারছিস কেন মাছগুলোকে, তুই খুন করছিস তো। ব্রহ্মা তখন কালী তখন বলছে যে সবই তো ব্রহ্মই তো সত্য, এই জগৎ তো মিথ্যা। বলে সত্যি করে যখন এই মাছগুলোর মধ্যে যেদিন ব্রহ্ম দেখতে পাবি না, সেটা এইভাবে মাছ ধরতে পারবি না, ঠাকুর বললেন। কথাটা কালী খুব বুকে লেগে গেল। তারপর থেকে আর মাছ ধরতেন না। প্রকৃত যে সত্যটা, সেই সত্যের দিকে যদি আমাদের এগোতে হয়, তাহলে প্রেমকে বুঝতে হবে। এই শুষ্ক বিচার দিয়ে বুঝলে হবে না, প্রেমকে বুঝতে হবে, কথাটার মধ্যে ঢুকতে হবে। অনেক আমাদের দেশেই অনেক সন্ন্যাসীরা, দশনামী সন্ন্যাসী, শঙ্করাচার্যপন্থী সন্ন্যাসীরা এই ভুলটা করেছেন। সমাজসেবা কেন করতে যাব, সমাজ তো মিথ্যা। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এরা বলদের মতন, এরা চাষের বলদের মতন সমাজসেবা করছে। ঠিক এই কথা পুরীর শঙ্করাচার্য বলেছিলেন বেশ কিছু বছর আগে। সমাজসেবা এরা মানে না। এই অনাথদের পড়ানো, এই অনাথদের মানুষ করা, কি কম্বল বিতরণ করা, তখন ওই একটা মানে ওদের মধ্যে একটা অহংকার প্রকাশ পেত যে হিন্দু সন্ন্যাসী, বেদান্তি সন্ন্যাসী, তিনি কেন সমাজ সেবা করবেন। ওই অত কাণ্ড করে সেই বন্যার ত্রাণ দেওয়া, হ্যাঁ, অত কাণ্ড করে সমস্ত গরিব অনাথ ছেলে মেয়েদের ধরে ধরে এনে তাদেরকে মানুষ করা, লেখাপড়া শেখানো, এই এত সমাজসেবা, এটা সন্ন্যাসীর কাজ নয়। সন্ন্যাসী উপনিষদ থেকে তিনি ভাষণ দেবেন, তিনি মানুষকে গাইড করবেন, সংস্কৃত শ্লোক বলবেন, প্রেসাইড বিভিন্ন অনুষ্ঠানে তিনি ফিতে টিতে কাটবেন এবং ব্রহ্মসত্য জগৎ মিথ্যা করে এই জগৎ মায়া এরম বলতে আরম্ভ করবেন তিনি। এই জগৎ মিথ্যা, শঙ্করাচার্যের এই কথাটা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কথাটা ভুল ব্যাখ্যা হয়েছে। আজকে যে ভারতের হিন্দু ধর্ম বা হিন্দু সভ্যতা এখনও যে বেঁচে আছে, এখনও যে এত শক্তি নিয়ে টিকে আছে, তার পেছনে একজন বিরাট শক্তি হচ্ছেন শঙ্করাচার্য। যদি সত্যিই তিনি মনে করতেন যে এই জগৎ মিথ্যা, তাহলে এত কাণ্ড করতেন, এই 4টে মঠ স্থাপন করতেন, কেন করলেন? জগৎ তো মিথ্যা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টে যোশীমঠ তৈরি করলেন ধর্মকে বাঁচাতে, কেন করলেন? বৌদ্ধ ধর্ম থেকে আবার নতুন করে ব্রাহ্মণ ধর্মকে তুলতে কেন করলেন? জগৎ তো মিথ্যা। এত সারা মানে হিমালয় থেকে কন্যাকুমারিকা ঘুরে তিনি প্রচুর প্রাচীন তীর্থ পুনরাবিষ্কার করে সেখানে আবার নতুন করে প্রাণ সঞ্চার করলেন। যেমন কেদারনাথ, যেমন বদ্রীনাথ, যেমন পঞ্চকেদার, যেমন পঞ্চকৈলাস। আমরা অনেকেই জানি না এইসব তথ্যগুলো। প্রচুর সারা দেশে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এগুলোকে সব তিনি মেন স্ট্রিমে আনলেন, কেন করলেন? লাস্টে যখন দেখলেন যে সবাইকে দিয়ে জ্ঞানযোগ হবে না, তখন ভজ গোবিন্দ মূঢ়মতি শ্লোক বলতে আরম্ভ করলেন। মূঢ়মতি, তোমরা মূঢ়মতি, যে তোমাদের ব্রেন অত সূক্ষ্ম নয়, তাই তোমাদের দিয়ে জ্ঞান চর্চা হবে না, গোবিন্দকে ভজ। সাক্ষাৎ নিজে সাক্ষাৎ শিব হয়ে তিনি বলছেন গোবিন্দকে ভজ, অর্থাৎ কৃষ্ণকে ভজ। এত কাণ্ড তিনি কেন করলেন? দেশকে ভালোবেসে না, সংস্কৃতিকে ভালোবেসে, সভ্যতাকে ভালোবেসে, ধর্মকে ভালোবেসে। যদি সত্যি ভাবতেন জগৎ মিথ্যা, কিচ্ছু করতেন না, এক জায়গায় বসে থাকতেন। সুতরাং এই যে তুমি প্রথমত প্রিটেক্সটাই ভুল, যে শঙ্করাচার্য থেকে শুরু করে রামকৃষ্ণ পর্যন্ত তারা প্রথমত রামকৃষ্ণ জগৎ মিথ্যে কথাটা বলতেন না, বলতেন ব্রহ্মমা জগতমা। ব্রহ্ম সত্য, কালীও সত্য। কালী মানে জগৎ, কালী মানে হচ্ছে যে জগৎ কালের দ্বারা নিয়ন্ত্রিত। তুমি যে বেঁচে আছো, কালে আছো।
একটা নির্দিষ্ট কাল, ধরো তোমার 70-72 বছর আয়ু, এই কালের মধ্যে বেঁচে আছো, তাই কালীর রাজ্যে আছো তুমি। তোমার যে যৌবন হয়তো 20 বছর 25 বছরের যৌবন, কালে আছো। তোমার যে সন্তান ধরো আসছে, সে কালে আসছে। সেই সন্তানও কতদিন বেঁচে থাকবে ডিপেন্ড করছে কালের ওপরে। এই যে তুমি আমি যে জন্ম মৃত্যু আয়ু, এটা কিসের উপর নির্ভর করে? কালের উপর নির্ভর করে। তাই কালীর জগৎ। কত সাইন্টিফিক, কত সুন্দর তত্ত্ব দেখো, কত সরলভাবে বোঝাচ্ছে দেখো। যা কিছু কালে আছে। এই যে মাইক্রোফোনগুলো চিরকাল থাকবে নাকি? একদিন জীর্ণ হবে, মরচে পড়বে, নষ্ট হবে, নতুন নতুন মাইক্রোফোন এসে যাবে। তাহলে এই মাইক্রোফোনটারও একটা আয়ু আছে। আয়ু আছে মানেই হচ্ছে এই কালির দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে মানুষ খুঁজছে কাকে বলো তো? এই কালীকে ধরে খুঁজছে, কালীর পায়ের তলায় যিনি আছেন তাকে, শিব, যিনি কালের দ্বারা নিয়ন্ত্রিত নন, মহাকাল, যিনি কালকে দেখেন, যিনি কালের দ্রষ্টা। তাহলে এই যে জগৎ, এই জগৎকে ধরেই তোমাকে যেতে হবে ব্রহ্মের দিকে। কিন্তু তুমি যদি ব্রহ্মবিচারও করতে চাও, ব্রহ্মবিচার করবে কি দিয়ে? তোমার ব্রেন দিয়ে। তোমার ব্রেনটা কার? তোমার ব্রেনটা ব্রহ্ম নাকি? ব্রহ্মের একটা শক্তি মাত্র। তাহলে ব্রহ্মবিচার করছো, ব্রেন, ইন্টেলেক্ট, চিন্তা, এগুলো সব কালী শক্তি। কিন্তু চিন্তা ডাইনামিক। তুমি যে শরীর, ব্রেনটা আছে কোথায়? শরীরে। শরীর খারাপ হলে ব্রহ্মচিন্তা করতে পারবে তখন? স্বামীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো এত বেদান্তের কথা বলেন, চারদিকে এত ব্রহ্মজ্ঞানের কথা বলেন, হ্যাঁ, আপনি মা কালী চিন্তা করেন না? আপনি মায়ের চিন্তা করেন না? ও যখন স্পিচ ফিচ দিই, স্বামীজি বলছে, কি সুন্দর উত্তর দেখো, যখন স্পিচ ফিচ দিই তখন বেদান্তের মুডে থাকি, যখন পেট খারাপ হয় তখন মা মা বলি, যখন বাধা হয়, যখন ব্রহ্ম চিন্তায়, বেদান্ত চর্চা ইত্যাদি ইত্যাদি স্পিচ ফিচ দেওয়া বাধা যখন হতে আরম্ভ করে, ওই বাধাটা কোত্থেকে আসছে? শরীর থেকে আসছে। ওই শরীরের কর্তাকে মা, মা কালী, মহামায়া, জগৎ মাতা, তার মা করতে আরম্ভ করি। কী সুন্দর কথা, মেলাচ্ছেন কোথাও একটা, খুব সূক্ষ্মভাবে তুমি যদি দেখো, তিনি মেলাচ্ছেন। এটাও সত্য, ওটাও সত্য, যে ঠাকুর বলেছিলেন, ব্রহ্মও সত্য, কালীও সত্য। কালী ব্রহ্ম, কালী তোমাকে নিয়ে যাচ্ছে ব্রহ্মের দিকে। এই চর্চা করতে 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 আস্তে আস্তে করছি যে চর্চা, এই ডাইনামিক, এই পরিবর্তনশীল, এক কথা থেকে আরেক কথা, এক যুক্তি থেকে আরেক যুক্তি, এক শব্দ থেকে আরেক শব্দ, এই যে যাচ্ছি, এটাই কালীর নাচ, তত্ত্বের দিকে, শিবের দিকে। বুঝতে পারছো? সুতরাং কোনো কন্ট্রাডিকশন নেই, সবই তাঁর খোঁজ। ঈশ্বর বলো, শিব বলো, স্থিতি বলো, তত্ত্ব বলো, সত্য বলো, যাই বলো, সবই তাঁর খোঁজ। তাকে খুঁজতে গিয়ে আমার এই মাতৃতত্ত্ব কি দরকার? গুরুর শরীর, সেও তো মায়েরই রূপ। আমার যে গুরু দরকার, আমি যে ছুটবো, সাধু সঙ্গ করবো, করতে করতে একদিন হয়তো আমার গুরুর সাথে দেখা হচ্ছে বা গুরুর কাছে দীক্ষা নিচ্ছি, এই সমস্ত প্রসেসটাই তো এই ডাইনামিক জগতের। গুরুও কি চিরদিন থাকবেন নাকি শরীরে? তিনি থাকবেন না। কেন থাকবেন না? কারণ তিনিও কালীর অধীন, কালের অধীন তিনি। গুরু তত্ত্ব থাকবে, গুরু শক্তি থাকবে, কিন্তু গুরু শরীর তো থাকবে না। তাহলে সবই কালীকে ঘিরে, এবং সেই কালীই নিয়ে যাবে। তাই ঠাকুর মা সারদা বলতেন যে মাই কোলে করে নিয়ে যায় বাপের কাছে। এই যে মিথ্যা জগৎ বলছো না, এটাই মা, যে কালের নিয়মে নিয়ন্ত্রিত, যার জন্ম আছে মৃত্যু আছে, সেই মাই তোমাকে আস্তে আস্তে একদিন বাপের কাছে নিয়ে যায়, অর্থাৎ শিবের কাছে, অর্থাৎ স্থিতির কাছে, অর্থাৎ ব্রহ্মতত্ত্বের কাছে। এবার তোমার দ্বিতীয় যে জিজ্ঞাসা, যে গুরু জীবনে গুরু আবির্ভাব হওয়ার আগে ব্যাকুলতা তৈরি করতে হবে। গুরু লাভ প্রত্যেকের জীবনেই হবে, যখন সময় হবে। সবাই স্কুলে ভর্তি হবে যখন সময় হবে। 5 বছর বয়স হবে,
হাতে খড়ি হবে, স্কুলে যাবে, ভর্তি হবে, সময় হবে। এটা যেমন একটা বয়স আছে, তার রেডিনেসটা আমরা বয়স দিয়ে মাপি। বিয়ে সবাইরই হবে, এটা সময় হবে, সময়তে হবে। একটা বয়স, নির্দিষ্ট বয়স আছে। এখানে নির্দিষ্ট বয়স নয়, আগ্রহ, তৃষ্ণা, ব্যাকুলতা, এটাই সময়। এখানেও কাল, কাল বলবান, আমাদের গুরুদেব বলতেন। কাল প্রসন্ন হয়েছে মানে হচ্ছে ব্যাকুলতা এসেছে। তাই যে শঙ্করাচার্যের কথা তুমি বলছো, তিনি বলেছিলেন মুমুক্ষত্ব। প্রথমে দরকার মনুষ্যত্ব, তারপর মুমুক্ষত্ব। আগে দেখো তার মধ্যে মনুষ্যত্ব জেগেছে কি না। অর্থাৎ মনুষ্যত্ব বলতে যার বিবেক জেগেছে, যার শ্রদ্ধা জেগেছে, সেইখানেই তার কমপ্লিট হলো না, সেখান থেকে তার যাত্রা শুরু হলো। যার মনুষ্যত্ব জেগেছে তার অটোমেটিক্যালি এবার মুমুক্ষত্ব জাগবে। মুমুক্ষত্ব মানে জানার ইচ্ছা, জীবনের সত্য কি, আমি কে, আমি কি, কেন এলাম, এই জগৎ কি, আমার ভূমিকা কি, কীভাবে তাকে পাবো, কীভাবে তাকে জানবো, এই যে ব্যাকুলতা, এই যে তৃষ্ণা, একেই বলে মুমুক্ষত্ব। তারপরে মহাপুরুষ সংসর্গ। সুতরাং সব কিছু দেখে এইভাবে হবেই। এটা কিন্তু মেন যেটা দরকার হচ্ছে আত্মকৃপা। আমরা সবসময় ঈশ্বরের কৃপা, গুরু কৃপা, মহামায়ের কৃপা, শিবের কৃপা বলতে ব্যস্ত, কিন্তু আত্মকৃপা নিয়ে কেউ চিন্তিত নয় যে আমি নিজে নিজেকে কৃপা করছি কি না, আমি তাকে অ্যাকচুয়ালি জানতে চাইছি কি না, নাকি শুধু আমি একটা সিকিউরিটি চাইছি, সেটাও জাগতিক সিকিউরিটি। দীক্ষা নিলে আর কোনো তেমন সমস্যা থাকে না, সব ভালো থাকে, ভালো প্রবলেম মিটে যায়। বাড়িতে কি সব ভৌতিক উপদ্রব হচ্ছে তোদের? আচ্ছা আচ্ছা, একটা ভালো দীক্ষা টিক্ষা নিয়ে নে তো, যা ওখানে দেখবি ওই অনুকূল ঠাকুর ওখানে দীক্ষা টিক্ষা নিয়ে নে, তারপর দেখ হয়তো দেখবি কেটে যাবে আস্তে আস্তে, জানিস। ওই সমস্যা কাটানোর জন্য দীক্ষা, প্রবলেম সলিউশনের জন্য দীক্ষা। দীক্ষার যেন সেই বাজার, দীক্ষার যেন মার্কেটিং। অনেকে আমাদের আসবে এসে বলে এখানে দীক্ষা পাওয়া যায়, ঠিক এখানে আলু পাওয়া যায়, বা এখানে লেজের প্যাকেট পাওয়া যায়, সেরকমভাবে বলে এখানে দীক্ষা পাওয়া যায়। মানে কত লাগবে টাকবে, এবারে কতক্ষণ টাইম দিতে হবে, কতক্ষণ বসতে হবে, এরকম ভাব নিয়ে অনেকে আসে। ওই দীক্ষার কথা হচ্ছে না কিন্তু। আর ওই রকম দীক্ষা দেওয়ার জন্য অনেকে রেডিও হয়ে আছে, কারণ তারা দল বাড়াতে চায়, তারা সংগঠন করতে চায়, তারা সম্প্রদায় করতে চায়। ওই দীক্ষা রেডি, তাদের আবার কাস্টমারকে আসতেও হয় না, তারা ডোর টু ডোর চলে যায়। আজকে দেখবে এখানে ব্যাংক, ইন্স্যুরেন্স এসব ডোর টু ডোর চলে যায়, আর ভাবে কি সার্ভিস দিচ্ছে তোমাকে। তুমিও খুব পুলকিত হয়ে ওঠো। আবার বাড়ি বয়ে এসে বলে গেলে অ্যাকাউন্ট খুলতে, হ্যাঁ এই বন্ধন ব্যাংক কত ভালো, বাড়ি বয়ে এসে বলে গেল অ্যাকাউন্ট খোল, অ্যাকাউন্ট খোল। তেমনই বাড়ি বয়ে ঋত্বিক এসেছিল, বাড়ি বয়ে এসে বলে গেল অ্যাকাউন্ট খুলতে। তাই গির্জা থেকে এসেছিল, বাড়ি বয়ে এসে বলে গেল যিশু কত মহিমা এবং কৃপা আমাদের উপরে। তো ওরা খুব মার্কেটিংয়ের জন্য রেডিও থাকে বেশি, বেশ তোমাকে যেতেও হবে না। আর বলে আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়িতেই থাকবে, সব হয়ে যাবে, এখান থেকে আমরা সব করে দেবো, ব্যবস্থা করে দেবো, দরকার অনলাইন করে দেবে তোমাকে, চিন্তা কি আছে। তোমাকে জুম মিটিংয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে, একটা টাকা পয়সা হয়তো ডেবিট করাবে তোমাকে দিয়ে ওই মিটিংটার জন্য, সেখানে তোমার ইনিশিয়েশন বা তোমার দীক্ষা হয়ে যাবে, কোনো ব্যাপারই না। বুঝতে পারছো? এবার তুমি জিজ্ঞাসা করেছো গুরুলাভ হওয়ার আগে কোনো নির্দিষ্ট কোনো সাধনা আছে কি না। নির্দিষ্ট কোনো সাধনা নেই, তবে তুমি চেষ্টা করতে পারো। এবার যার যেমন ভাব, আমি কোনো ভাব চাপিয়ে দিতে চাই না, কিন্তু স্বামী বিবেকানন্দের রাজযোগ যদি পড়ো তুমি, সেখানে যদি স্টেপ বাই স্টেপ পাতঞ্জলিটা খুব সহজ সরল সুন্দরভাবে
এবং নিজের সাথে নিজের কিছু কিছু নির্দেশ তিনি সেখানে বলেছেন, খুবই চমৎকারভাবে তিনি স্টেপ বাই স্টেপ মানে মানুষ যাতে এগোতে পারে বলেছেন। এটাও বলে দিয়েছেন যে মন্ত্রতন্ত্র নিয়ে চিন্তা করতে হবে না, সে যখন পাবি পাবি, আপাতত এমনি ওম জপ কর, ও ওম নমঃ শিবায় বলো। শিব সবার দেবতা, মানে সব দেবতার দেবতা। সে তুমি কাউকে মানে কোত্থেকে শিবকে যে অসন্তুষ্ট করে ফেলবে, এই রে আমি মা দুর্গার ভাব, মা দুর্গাকে ভালোবাসি, কিন্তু যদি মা দুর্গার নাম করি তাহলে শিব যদি অসন্তুষ্ট হয়ে যায়, একেবারে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, কারণ দুর্গারই স্বামী হচ্ছেন শিব, অসন্তুষ্ট কিছু নেই। আরে মা কালীর যদি করতে গিয়ে শিব রেগে যান, রাগার কোনো ব্যাপারই নয়, শিবের বুকেই নাচছেন মা কালী। তাই জন্য বলা হয় দেবাদি দেব মহাদেব। তিনি শুধু মানুষের দেবতা নন, তিনি শুধু পশু পাখির দেবতা নন, তিনি শুধু পিশাচদের দেবতা নন, তিনি শুধু ভূত প্রেতের দেবতা নন, ভূতনাথ, হ্যাঁ, পশুনাথ, পশুপতি, সবার দেবতা। তিনি দেবতাদেরও দেবতা। দেবতারাও তাকে পূজা করে, আরাধনা করে, উপাসনা করে। তিনি ইন্দ্রেরও দেবতা, তিনি বিষ্ণুরও দেবতা, তিনি লক্ষ্মী সরস্বতীরও দেবতা, তিনি সবার দেবতা, সবার মাথার উপরে। শিব সবার আদর্শ হতে পারেন, কৃষ্ণ সবার আদর্শ হতে পারেন না, কিন্তু শিব সবার আদর্শ হতে পারেন, সবার। সন্ন্যাসী হোক, তান্ত্রিক হোক, গৃহী হোক, ছোট হোক, বুড়ো হোক, ইংরেজ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবার আদর্শ শিব হতে পারেন। শিবেরই কনসেপ্ট থেকে ইনফ্যাক্ট তোমার এই কাবার, তোমার ওই মরু শিব, কাবা শরীফ, তোমার যে পাথরটি মুসলমানরা পুজো করে, ওটা শিবলিঙ্গ একটা, ওটাকে মরু শিব বলা হয়, মক্কেশ্বর। সুতরাং শিব সবার পূজ্য, সববার। তো তুমি ওম নমঃ শিবায় বলতে পারো যদি চাও। কে ওই শিব স্বামীজি যে অষ্টাঙ্গ যে যোগের যে পতঞ্জলি যেগুলো ব্যাখ্যাগুলো করেছেন, যতটা সম্ভব সেগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ এই যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এই যে করা, হ্যাঁ, এই যোগ নিয়মের যে বিষয়গুলো রয়েছে, আস্তেও, হ্যাঁ, নিদিধ্যাসন, এইগুলো যেগুলো পালন করা, এগুলো করতে করতে তুমি এগো, তাই ডেফিনেটলি তুমি অনেকটা এগোতে পারবে এবং ওই ব্যাকুলতাটা তৈরি হতে আরম্ভ করবে। যেটা একটু আগে আমি বলছিলাম, অভ্যাস করতে করতে না একটা কম্পন সৃষ্টি হয়, একটা ডাক আসতে আরম্ভ করে। তুমি আলাদা করে হয়তো ডাকছো না ঈশ্বরকে, কিন্তু তোমার মধ্যে থেকে একটা ডাক আসতে আরম্ভ করে, যেটা ইউনিভার্সে ভাইব্রেশনে চলে যায়। এবং তোমার যিনি গুরু, যিনি তো অপেক্ষা করছেন কোনো না কোনো একদিন সংযোগ হবে, তার সাথে তোমার যোগাযোগের সম্ভাবনাটা আরও ত্বরান্বিত হতে আরম্ভ হয়। একটা জিনিস মহারাজ আমি বুঝতে পারি না, সেটা হচ্ছে যে এই যে কর্ম রহস্য যেটা বলা হয়, যে মানে আমাদের ধরুন আমার জীবনে কেউ কোনো কিছু মানে ক্ষতি করছে বা ভালো করছে, যাই হোক না কেন, তো সে যেটা আমার জীবনে যেটা ঘটছে সেটা বলছে যে আমার প্রারব্ধের জন্য হচ্ছে। তাহলে যে করছে সে নিমিত্ত মাত্র হয়ে আসছে আমার প্রারব্ধটা হবে বলে, কিন্তু তাহলে তার কেন প্রারব্ধ তৈরি হয়ে যাচ্ছে? শুধু কি আমিত্ব, মানে সে আমিত্বটা রাখছে বলে হচ্ছে নাকি? এই জায়গাটা ঠিক মানে ক্লিয়ার ভাবে এই জায়গাটা বুঝতে পারি না, যে এটা অনেকবার ভেবেছি আমি, একটু যদি বলেন আর কি। নিমিত্ত কে হয়? নিমিত্ত তো ভক্ত হয়, যে শরণাগত হয়, যে সমর্পিত হয়, যে সম্পূর্ণভাবেই তার হাতের, ঈশ্বরের হাতের ক্রীড়নক হয়ে ওঠে, নিমিত্ত তো সে হয়। নাহলে তার মধ্যে যে কাজ হচ্ছে সে ভাবছে সে করছে, অতএব তার প্রারব্ধ হচ্ছে। এটা না বোঝার তো কিছু নেই, তাই না? নিমিত্ত কি সবাই হতে পারে নাকি? হনুমানজি নিমিত্ত হয়ে আছেন, নাগ মহাশয় নিমিত্ত হয়ে আছেন, গিরিশচন্দ্র ঘোষ নিমিত্ত হয়ে আছেন, বড় বড় বিশাল বিশাল ভক্ত, এরা উচ্চকোটির ভক্ত, এরা নিমিত্ত, তারা ভগবানের ক্রীড়নক হয়ে আছেন। তারা এমন কোনো নতুন করে কর্ম করছেন না যার দ্বারা প্রারব্ধ হবে, কিন্তু অনেক কর্ম তাদের মধ্যে দিয়ে হচ্ছে। তাহলে নিমিত্ত তো কেউ নয়, প্রত্যেকেই যে যা কিছু করছে কিছু না কিছু স্বার্থ তো আছে, একটা উদ্দেশ্য তো আছে। কর্তা বুদ্ধি তো সবার মধ্যেই রয়েছে, তা প্রারব্ধ রয়েছে। কিন্তু সিম্পল, যতক্ষণ কর্তা বুদ্ধি রয়েছে ততক্ষণ প্রারব্ধ রয়েছে, ব্যাস মিটে গেল। বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকম বৃত্তির মধ্যে আছি।
যে রীতিগুলোর সঙ্গে ঠিক আমাদের যে বৈদিক বা আদি সংস্কৃতির যে সাধন ভজন বা যে জীবনচর্চা, সেই জীবনচর্চা ঠিক মিল খায় না। মানে বলতে চাইছি যে সকালে ওটা ঠিক দুপুর 12টার মধ্যে খাওয়া, যেগুলো আমি বলেন আর কি। কিন্তু আমরা এখন তো নানা রকম আধুনিক কিছু দিক আছে যে ওই সময়টা বা ওই যেটা হয় না, সেটা কিভাবে সামঞ্জস্য করা যায়। আমরা তো ভিত্তিগুলোকে আর ছাড়তে পারছি না, কারণ ওটা দিয়েই তো বর্তমান জগৎ চলছে। আমরা তো আর সেই আজ থেকে 2000 বছর আগের ভিত্তি নিয়ে তো আমরা চলতে পারবো না। আধুনিক ভিত্তিগুলোই আমাদের রাখতেই হবে, এবং ওইটা নিয়েই জগৎ চলছে, আধুনিক জগৎ। তো কীভাবে সামঞ্জস্য করা যায় এই বর্তমান নীতির সঙ্গে আমাদের যে পৌরাণিক বা আমাদের যে আদি যে নিয়ম নীতি বা স্বাস্থ্য রক্ষা সমস্ত কিছু আর কি, একটু যদি সেটা একটু। যেমন ধরা যাক, একটা বৃত্তি হচ্ছে কৃষি। তার সাথে চাষবাস, গোপালন, এগুলো বৃত্তি। মহাভারতের যুগ থেকে শুরু হলো গোপালন। তার আগে শুধু কৃষি ছিল। কৃষিটা খুব একটা বিশাল আকারে, মানে মাস এগ্রিকালচার যেটাকে বলে, মানে গণ চাষবাস আরম্ভ হলো রামায়ণের যুগে। তাই জন্য আমরা দেখতে পেলাম যে তার আগে কী ছিল, তার আগে জঙ্গল, বুনো একটু অবস্থা। মানুষ তখন নোম্যাডিক, মানুষ তখন ভ্রাম্যমান জীবনযাপন করছে। জঙ্গল কাটা আরম্ভ হচ্ছে যখন মানুষ আস্তে আস্তে চাষবাস করতে শিখতে আরম্ভ করছে, তখন মানুষ আস্তে আস্তে এক একটা জায়গায় মানে থাকা, জলের কাছাকাছি, উর্বর জমির কাছাকাছি থাকা, এটা নিয়ে মানুষের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। সেই জঙ্গল কাটা শুরু হলো, তার প্রতীক হচ্ছেন পরশুরাম, কাঁধে কুঠার, তিনি গাছ কাটেন। সেখান থেকে ধীরে ধীরে কৃষি বিপ্লব শুরু হলো, তার প্রতীক হচ্ছেন রামচন্দ্র এবং বিশেষ করে মা সীতা। লাঙলের মধ্যে থেকে মায়ের সীতার উদ্ভব। কি সুন্দর প্রতীক যে এই মাতৃতত্ত্ব, দেবী শক্তি বেরিয়ে আসছে মাটি থেকে, সেই মা সীতা। এত যে চারদিকে রামচন্দ্র যেখানে যাচ্ছেন মা সীতাকে নিয়ে, সবাই রামের বন্ধু হয়ে যাচ্ছে। কেন? তারা কি পাচ্ছে? কৃষির জ্ঞান পাচ্ছে, চাষের জ্ঞান পাচ্ছে। অর্থাৎ কি বলতে কি বোঝাচ্ছি, যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় জমি অনুযায়ী, সেই জায়গায় জলের যোগান অনুযায়ী কীরকম ধরনের চাষ করলে ভালো হবে, কীভাবে চাষ করলে ভালো হবে, কোন জমিতে কি ফসল হবে, তার জ্ঞান। সীতা অপহরণ কেন হচ্ছেন রাবণের দ্বারা? কারণ রাবণ শিখতে চাইছে চাষ। হনুমান ফিরে এসে লঙ্কা থেকে কি বলছেন? বলছেন সোনার লঙ্কা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচারাল নয়। অর্থাৎ ব্যবসা বাণিজ্য শিল্পতে শ্রীলঙ্কা খুবই উন্নত, কিন্তু ভারতীয় যে তখন যে উপমহাদেশে যে কৃষি বিপ্লব চলছে, সেই কৃষি বিপ্লবের টের পাচ্ছে না, কেউ শেখাচ্ছে না। তাই জোর করে তিনি সীতাকে হরণ করে কোথায় রাখছেন রাবণ? কোনো কারাগারে নয়, অশোক বনে রাখছেন। অনেক উপকরণ দিয়ে বলছেন, কারণ জানে যে জাত চাষি সে নিজেই চাষ করতে আরম্ভ করবে, নিজেকে ঠেকাতে পারবে না। ওই অতগুলো দিন সীতা নিজেকে ঠেকিয়ে রাখলেন এই জন্যেই যে রাবণ অন্যায় করেছে, তাকে হরণ করেছে। যদি বিনীতভাবে রাবণ যদি সীতাকে রিকোয়েস্ট করতেন আলাদা কথা, তা না করে তাকে হরণ করেছে। শকুন্তলার মন্ত্রণায় নিজের কাণ্ডজ্ঞান বিরোধী কাজ করেছে, এবং তারও আগে রাবণ সাধুদের ওপর খুব অত্যাচার করেছেন। বিশেষ করে নৈমিষারণ্যের যে সাধুরা, তার মধ্যে রাবণের পিতাও ছিলেন বিশ্বশ্রবা, তিনিও ছিলেন। তাদেরকে খুব অত্যাচার করেছেন, পীড়ন করেছেন। তখন থেকেই সেই সাধুরা সব দিয়েছে, তোর এবার মরণাসন্ন, দেখ এবার কি হয়। যাই হোক, তো ওইটা ছিল কৃষি বিপ্লবের যুগ। পরবর্তীকালে তখন কিন্তু দেখবেন গরুর দুধ, গোপালন এসবের গল্প নেই।
ওই গোপালনের গল্প, গরুর দুধ, সব মহাভারত। একদিকে হলধারী বলরাম, আরেকদিকে গোপালক কৃষ্ণ। সঙ্গে সঙ্গে ওই গরু নিয়ে তিনি যাচ্ছেন গরু চড়াতে। আর কৃষ্ণ কী খেতে ভালোবাসেন? দুধ, ঘি, মাখন, ননি, দই এসব খেতে ভালোবাসেন। অর্থাৎ ইকোনমিতে আরেকটা নতুন সংযোজন হলো। কৃষি চাষবাসের সাথে সাথে মানুষ গোপালন করতে শিখলো, এবং গরুকে শুধু চাষেই লাগানো হচ্ছে তাই নয়, গরুর যে প্রোডাক্ট, গরুর দুধ, এবং পরবর্তীকালে মানুষ দেখলো গোমূত্র, আরও পরে দেখলো গোবর, মানে গরুর একটা বিশাল ভূমিকা, বিরাট ভূমিকা। সুতরাং তখনকার ধনটা কি? গোধন। একটা হচ্ছে জমির ধন, একটা স্ত্রী ধন। অর্থাৎ আমাদের গোষ্ঠীতে কতজন নারী আছে যারা মা হতে পারবে? যত বেশি নারী তত বেশি সন্তান, তত বেশি গোষ্ঠী স্ট্রং হবে। একটা জমির ধন, একটা স্ত্রী ধন, একটা গোধন। আপনার কাছে আছে 50টা গরু, আপনি ধনী। আমার কাছে মাত্র একটা গরু, আমি গরিব। সে অনুযায়ী আমাদের মূল্যায়ন হয়। মানে আমি বলছি ওই লোকটা খুব বড় লোক, জানিস 50টা গরু হয়, তাই নাকি? এরকম। এখন যেমন বলি, জানিস বিল গেটসের কত টাকা, জানিস আম্বানির কত টাকা, কত ব্যাংক ব্যালেন্স, কত ইনভেস্টমেন্ট, আমি তখন গরু। বড় 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 থেকে সহস্র গোধন। এত কথা এই জন্য বলছি, বৃত্তি তখনও ছিল, তখনও যুদ্ধ হতো। সেই যুদ্ধে এক একটা রাজ্যের জন্য সৈনিক ছিল, সবই ছিল। তখনও ব্যবসা বাণিজ্য হতো, তখনও পাঠশালা টাঠশালা তৈরি হয়েছে অনেক, যাদের কোথাও টোল, কোথাও ব্রহ্মচর্য আশ্রম, কোথাও হায়ার লার্নিং, সবই হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ভারতে অন্তত বৌদ্ধ আমলের আগে পরে, শুধু বৌদ্ধ আমলের পরে নয়, আগে পরে অন্তত 28 থেকে 30টা মানে আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবী থেকে সব ছাত্ররা পড়তে আসতো। তবু ওই লাইফস্টাইলটা মেনটেন করতে কোনো অসুবিধে ছিল না। উদাহরণ, তখনকার দিনে চাষবাস করতে বেরোতো মানুষ ভোরবেলা, একদম হয়তো সামান্য মুখে কিছু দিয়ে বেরিয়ে পড়তো, একেবারে চান টান করে, আর সূর্যোদয়ের আগেই চান টান করে নিত ভোরবেলা। অর্থাৎ আবহাওয়া তখন ঠান্ডা, অতটা গরম নয়, হয়তো গ্রীষ্মকাল। বেশ অনেকক্ষণ কাজ করলো, বেলার দিকে 12টা বাজার আগেই বাড়িতে ফিরে এলো। আবার নতুন করে সব চান টান করে রেডি করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো, লম্বা বিশ্রাম। আবার বিকেলবেলা 4টে 4:30 নাগাদ ছেলে হোক মেয়ে হোক কাজ করতে বেরিয়ে যেত। আবার যখন পৃথিবী একটু ঠান্ডা হয়েছে, ওই মাঠেরই কাজ, জমিরই কাজ, গোপালনেরই কাজ করতে বেরিয়ে যেত। স্কুল কলেজ শিক্ষাগুলোও তাই। ভোর থেকে গরমকালে ভোর থেকে ক্লাস হতো, দুবেলা নো ক্লাস, আবার বিকেল থেকে কিছু ক্লাস হতো। আর দুপুরবেলা যে সবাই ঘরে ফিরতো, তখনই মেন খাবারটা, যেটাকে আমরা ভুরি ভোজ বলি, তারপরে বিশ্রামটা। দুপুরে খাবারের পর নিদ্রা বারণ, কিন্তু বিশ্রাম উচিত। একদম নাক ডাকিয়ে ঘুমানো উচিত নয়, কিন্তু খাওয়ার পরে হাই হাই করে দৌড়ানো উচিত নয়, আরও খারাপ সেটা। এটাও আমরা দেখেছি, বা ঋষিরা দেখেছেন, বাঘ, সিংহ এদের দেখে এরা শিকার ধরে এনে খাওয়া দাওয়া করে গুটিয়ে পড়ে থাকে বেশ কিছুক্ষণ, ঘন্টা 1.5 ঘন্টা 2, জাস্ট পড়ে থাকে, ঘুমিয়ে থাকে না, পড়ে থাকে ছায়াতে, তারপরে ওঠে। তবে এটাই স্বাস্থ্যকর, এটা হেলদি। নাহলে দিবানিদ্রা ভালো নয়, বিশেষ করে যারা যুবক ছেলে মেয়ে, দিবানিদ্রা ভালো নয়। মোটা হয়ে যায় শরীর, বীর্য পাতলা হয়ে যায়, ব্রহ্মচর্যের হানি হয়, অনেক ক্ষতি হয়। কিন্তু দিবা বিশ্রাম উচিত খাদ্যের পর। এই যে এখন একদম সেই নাকে মুখে গুঁজে ছুটছে স্কুলে, কলেজে, অফিসে, যখন নাকে মুখে গুঁজছে তখন বসছেও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো সে জামা কাপড় পরছে আর মা মুখে জোর করে করে গুঁজে দিচ্ছে, দাঁড়িয়ে আছে সে। এটা ভীষণ অস্বাস্থ্যকর। ঋষিরা বলছেন ভালো করে বসো, আচমন করো, ভগবানকে নিবেদন করো, প্রসাদ জ্ঞান করো, মন দিয়ে খাও। আবার বলছি, মনের সাথে শরীরের সম্পর্ক নিবিড়। যে খাদ্যটা আমি মন দিয়ে রুচি করে, তৃপ্তি করে, কৃতজ্ঞ চিত্তে খাচ্ছি,
খুব দরকারি কথা, কৃতজ্ঞ চিত্তে যে এই খাবারটা আজকে আমার কাছে এসেছে, এটা ভগবানের প্রসাদ, এই মাটি থেকেই উৎপন্ন হয়েছে। কত মানুষের কত পরিশ্রম আছে এই খাবারটা তৈরি হওয়ার পিছনে। লাস্ট আমার মা কি আমার স্ত্রী কি আমার বোন রান্নাঘরে রান্না করেছে, সবার প্রতি কৃতজ্ঞ। নুন কেন হয়নি, এটা কেন হয়নি, গরম কেন এত, সারাক্ষণ কমপ্লেন করছি না আমরা, এই অকৃতজ্ঞ চিত্তে খাচ্ছি, হজম হচ্ছে না, বদহজম হচ্ছে। কৃতজ্ঞ চিত্তে খাও, মন দিয়ে খাও, 2 মিনিট না হয় দেরি হয় হোক। এই যে ভাবটা আমাদের কালচার থেকে উঠে গেছে, সবটা টাইমিংয়ের ব্যাপার নয়, কালচার থেকে উঠে গেছে। হয় দুপুরবেলাতে হয়তো অনেকে লাঞ্চ করছে, হয়তো অফিসে টফিসে ক্যান্টিন নিয়ে কোথাও গিয়ে লাঞ্চ করছে, তারপরে বিশ্রাম নিচ্ছে না তো, এসে আবার সেই খুব মেন্টালি ট্যাক্সিং কোনো কাজে, সেই ডেডলাইন, সেই বসের হুমকি, সেখানে এসে পড়ছে, তাই না? কিন্তু আমাদের তখন ডিভিশনটা ছিল এইটাই, যে একটা সময় বাড়ি চলে এসব, একটা সময় তুই হয়তো বাড়ি থেকে অনেক দূর, তুই নিজের মতন করে একটা কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নাও, তবে কয়েক ঘন্টা পর শুরু করে, একটা ব্রেক থাকা উচিত, অবশ্যই একটা ব্রেক থাকা উচিত। সুতরাং আমাদের মানে যখন যদি আমরা আবার অনেক কিছু ফিরিয়ে আনতে পারি আমাদের দেশে, তাহলে সেক্ষেত্রে এটাও আমরা আমাদের করা উচিত যে বৃত্তি যাই হোক না কেন, সমস্ত বৃত্তি, সমস্ত ব্যবসা, সমস্ত কাজকর্মর টাইমিংটা আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী। আর আমাদের দেশে একরকম আবহাওয়া নয়, বাংলা, বিহার, উড়িষ্যা এক ধরনের আবহাওয়া, দক্ষিণ ভারত আরেক ধরনের আবহাওয়া, হিমালয় অঞ্চল, পাহাড়ি অঞ্চল আরেক ধরনের আবহাওয়া, সেখানে কর্মের ধরনটাও অন্য রকম। সুতরাং সেই পরিবেশ, পরিস্থিতি, স্থানকাল, পাত্র অনুযায়ী বৃত্তিগুলো হওয়া উচিত এবং বৃত্তি পালনগুলো হওয়া উচিত সেই অনুযায়ী। অলরেডি হয়, যেমন ধরা যাক আপনার মরুভূমি অঞ্চলে, সেখানে যাবতীয় যা দৈনিক যা কিছু কাজ সব হয় সন্ধেবেলা, রাত্রিবেলাতে। মরুভূমি নিয়ে যে বেরিয়ে পড়লো, মানে ব্যাংকিংয়ের কাজ, ইয়েতে উঠের পিঠে পোস্ট অফিসের কাজ থেকে শুরু করে যাবতীয় যা কাজ মরুভূমি অঞ্চলে হয় সূর্যাস্তের পর, যখন ঠান্ডা হয়ে যায়, রাতের দিকে তো কনকনে ঠান্ডা হয়ে যায়, বালি তো, তাই যেমন গরম হয় রাত্রিবেলা তেমন ঠান্ডা হয়, কিন্তু তখন অনেক আরাম কাজ করে। দিনের বেলা জাস্ট বেরোনো যায় না, ছায়া থেকে জাস্ট বেরোনো যায় না, একদম শরীর পুড়ে যাবে। সেই অনুযায়ী ওরা ওদের লাইফস্টাইলটাকে ঠিক করে নিয়েছে, সেই অনুযায়ী সেই মতন আমরা তো সবসময় ওই একটা কন্টিনেন্টাল একটা দাসবৃত্তি করে আসছি না। ওদের দেশে এটা মানায়, ওদের লাইফস্টাইল, ইংল্যান্ড বা ইউরোপের লাইফস্টাইল, যেখানে মূলত ঠান্ডা দেশ, সেখানে এই লাইফস্টাইলটা মানায়, যেটা ওরা পালন করে, ওই 10টা 5টা ওই লাইফস্টাইলটা। রাত্রিবেলা ভুরি ভোজ করা, যখন ডিনার করছে তার সাথে গাদা মদ খাচ্ছে, ওই মদটা, ওই অ্যালকোহলটা হেল্প করছে শরীরটাকে, ওই খাদ্যগুলোকে রাত্রিবেলাতে হজম করা। ওই যে মাংসটা খাচ্ছে, মাছটা খাচ্ছে, ভাজাগুলো খাচ্ছে, ওগুলোকে হজম করতে সাহায্য করছে অ্যালকোহল। আমাদের লাইফস্টাইলটা তো ওরকম নয়। শুধু ওদের পক্ষে হয়তো ঠিক আছে, কিন্তু আমাদের পক্ষে ওটা ঠিক নয়, কারণ ওদের আলাদা ওয়েদার, আলাদা ধরন ওদের, আর আমাদের ভিন্ন ওয়েদার। সুতরাং আমাদের প্রকৃতি অনুযায়ী, আমাদের পরিবেশ অনুযায়ী আন্তর্জাতিক স্তরে যাই হোক না কেন, ওই করে তো আমাদের ছেলে মেয়েদের সব 12টা বাজছে, তাই না? যারা সমস্ত ওই আন্তর্জাতিক বা বহুজাতিক কোম্পানিতে কাজ করছে, তখন হচ্ছে কি, ওদের তখন দিনের বেলা, আমাদের তখন রাত, তা আমাদের ছেলেমেয়েরা রাতে না ঘুমিয়ে কনস্ট্যান্টলি তাদের অনলাইনে কাজ করে যেতে হচ্ছে, কারণ বিদেশি কোম্পানি কাজ করছে বলে। ওই একভাবে বসে সেই গুঁজে সেই ল্যাপটপের সামনে কাজ করতে আস্তে আস্তে সিরিয়াস একদম ক্রনিক স্পাইনাল প্রবলেম হয়ে এসে যাচ্ছে, মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে, নেগেটিভ আয়ন ঢুকে যাচ্ছে, ডিপ্রেশন আসছে কেন? কারণ প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক থাকছে না। তাই জন্য আমাদের গুরু মহারাজ বলতেন মাঝে মাঝে ছোট ছেলেগুলোকে, যারা ক্লাস 8, 9 সব ছাত্র, যাদের মাঝে মধ্যে অনেক চিন্তা চলে আসে, অনেক ভেতরে হয়তো মনে অনেক কিছু রঙিন ছবি তৈরি হচ্ছে, তাদের মাঝে খালি পায়ে মাঠে গিয়ে কাজ করা, বা প্রকৃতি মায়ের মতন অ্যাবজর্ব করে নেয় নেগেটিভ এনার্জি। এই যে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক,
এই সম্পর্ক থেকে সরে গিয়ে যত আমরা ডিজিটাল সম্পর্কের মধ্যে ঢুকছি, যত আমরা ল্যাপটপের স্ক্রিন আর ফোনের স্ক্রিন আর ওইভাবে একভাবে বসে থেকে দেখে 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 কাজ করা, একটু শরীরে নড়ন নেই, চরণ নেই, একটু সোজা হয়ে বসার অভ্যেস চলে যাচ্ছে আমাদের, তত তো আমাদের শরীর এবং মনের উপর একটা ভয়ঙ্কর ধস নামছে বিপর্যয়ের। স্বাভাবিক তো সেটা। সুতরাং আমাদের সমস্ত ব্যাপারটা নিয়েই ভাবতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের মা বাবার মানসিকতা থেকে শুরু করে স্বাস্থ্য নিয়ে বলতে গিয়ে তো অনেক কিছু বলিই নি আমি। যেমন স্বাস্থ্যর ব্যাপারটা শুরু হবে যবে থেকে শিশু মাতৃগর্ভে এলো, তবে থেকে প্রেগনেন্সির সময় মা কি করছে, প্রেগনেন্সির সময় মা কি ভাবছে, এই সবটাই কিন্তু শিশুর খাদ্য। মায়ের কি মুডে আছে, মায়ের ভাব কেমন আছে, মায়ের উদ্বেগ আছে না দুশ্চিন্তা আছে না শান্তি আছে না প্রীতি আছে, এই সবটাই কিন্তু শিশুর খাদ্য। যদি এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে যে কোনো একটা মানে অন্তঃসত্ত্বা কোনো একজন মা, তাকে একটা ভালো কোনো গুরুর কোনো আশ্রমে হয়তো 6 মাস রেখে দেওয়া হলো প্রেগনেন্সি অবস্থায়, সেখানে সে নিশ্চিন্তে আছে, কিছুটা ছোট টুকটাক কিছু কাজ করছে, রান্না করাতে হেল্প করছে, সকাল বিকেল গুরুসঙ্গ করছে, প্রার্থনায় যোগদান করছে। তারপর যখন সে ভূমিষ্ঠ হবে সেই সন্তান, সে আর 5 জনের থেকে একেবারে অন্যরকম হবে, বীর সাহসী সুন্দর উদ্দীপ্ত প্রাণবন্ত একটা সে ছেলে বা মেয়ে হবে। সে নিরোগ, কেন? একটা ফুড পেয়েছে তার মা, অন্তঃসত্ত্বা অবস্থায় একটা খাদ্য পেয়েছে। তাহলে স্বাস্থ্যটা কিন্তু একদম ওইখান থেকে শুরু হয়, আরও আগে থেকে শুরু হয়, যখন থেকে মা বাবার মিলন হচ্ছে। সেই মিলনের মুড, সন্তান কামুক সন্তান হবে না প্রেমিক সন্তান হবে, ডিপেন্ড করছে সেই মুডটার ওপরে, সেই মিলনের মুডটার ওপরে। এগুলো সব ভারতের বিজ্ঞান। এখনও জড়বিদ্যা বা এই জড়বিজ্ঞানীরা এগুলো অবধি পৌঁছতে পারেনি এখনও পর্যন্ত। এগুলোকে বরং মুছে দেওয়ার চেষ্টা করছে এই বিজ্ঞানগুলোকে আমাদের। সুতরাং পাল্টাতে গেলে না সবটাই পাল্টাতে হবে, এইগুলোও পাল্টাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজের ধরন, এই সিলেবাস, এই বৃত্তিমূলক শিক্ষা পাল্টাতে হবে। এই শিক্ষাটা শিক্ষা নয়, এটা বৃত্তিমূলক, যাতে করে একদিন সে চাকরি পায়, যাতে করে একদিন সে সাকসেস হতে পারে, তার শিক্ষা। এখানে চরিত্র শেখায় না, আদর্শ শেখায় না, জীবন শেখায় না, মূল্যবোধ শেখায় না। আসল শিক্ষা কিচ্ছু হয় না। এটা শিক্ষাই নয়, এটা রাক্ষস দানব তৈরি করার শিক্ষা, জড়বাদী শিক্ষা করার প্রতিষ্ঠান, বিদ্যার প্রতিষ্ঠান একটা বলতে পারা যায়। পাল্টাতে হবে। ফ্যামিলি নিয়ে ধ্যান ধারণা পাল্টাতে হবে, বিয়ের বয়স নিয়ে আমাদের ধ্যান ধারণা পাল্টাতে হবে, কেরিয়ার নিয়ে ধ্যান ধারণা পাল্টাতে হবে, সবটাই পাল্টাতে হবে, মূল থেকে ধরতে হবে। মূল, ভারতবর্ষের মূল, বিবেকানন্দের কথায় ভারতবর্ষের মূল হচ্ছে ভারতবর্ষের ধর্মটা হচ্ছে মূল, সেখান থেকে ধরতে হবে। ওই একটা করে কসমেটিক চেঞ্জ করতে গেলে হবে না। মূল থেকে শুরু করলে গাছটাই আবার অন্যরকম হবে। আগেকার গাছটাকে কেটে কুটে সামলে একটু কলপ করে একটুখানি এটা লাগিয়ে এটা করে রং করে গাছটাকে পাল্টাতে গেলে হবে না। গাছটাকে পুরো উপরে নিয়ে নতুন করে বীজ দিয়ে গাছটাকে উৎপন্ন করতে হবে। সেই বীজ ফেলারই কাজ চলছে এখন। আপনার কাছ থেকে আমি যেটা জেনেছি বা আপনার ভিডিও দেখে বা বই পড়ে, যে জনি পিঠের উপর যে আমাদের শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গর তাৎপর্য হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে সে ঊর্ধ্ব নেতা হবে, আর মেয়েদের ক্ষেত্রে সে সম্প্রসারণশীল হবে, মানে তার ভালোবাসাটা চারিদিকে যত ছড়িয়ে যাবে, এটা হবে বিষয়টা। তো এটা ছাড়া কি আর কোনো শিবলিঙ্গের ব্যাপার আছে? মানে জনিপুটের ওপর শিবলিঙ্গের আর একটা জিনিস যেটা আমি কোথাও শুনেছিলাম বা আপনার কাছে শুনেছিলাম, আমি বলে নিই, কি কোনো জায়গায় শিবলিঙ্গ নাকি মাটির ভিত করে উঠছে, সেগুলো আমরা জানতে পারিনি বা জানানো হয়নি। তো এই বিষয়ে যদি একটু কিছু বলেন, প্রমাণ করেন। যেমন জনিপীঠে শিবলিঙ্গ হয়, তেমন স্বয়ম্ভূ শিবলিঙ্গ হয়। যেমন আমরাই সেই তুঙ্গনাথ গিয়েছিলাম, পঞ্চকেদারের যেটা সবচেয়ে উঁচু যেটা কেদার, সেখানে শিবলিঙ্গ স্বয়ম্ভূ, অর্থাৎ জনিপীঠে নয়,
সেই শিবলিঙ্গ কেউ প্রতিষ্ঠাও করেনি, ওটা মাটির তলা থেকেই আপনি উঠেছে। এরকম অনেক হয় যেগুলো স্বয়ংভূ। তাই জন্য আমরা দেখি যে শিবকে আমরা কখনো এককও দেখি, কখনো পার্বতীর সাথে তাও দেখি, উভয় রূপেই তাকে পাই। তিনি তন্ত্রেরও দেবতা, যেখানে তিনি পার্বতীর পার্টনার, আবার তিনি শৈবদেরও দেবতা, যেখানে তিনি একক, সন্ন্যাসীদের ত্যাগীদের তিনি প্রধান ইষ্ট। তাই জন্য শিব ভার্সেটাইলভাবে আমরা শিবকে পাই। তাই জন্যে শিব গৃহীদেরও আদর্শ, ত্যাগীদেরও আদর্শ শিব। তাই শিবকে নিয়ে খুব ডিসপিউট নেই। দেখবে রামকে পছন্দ করে না এমন অনেক জায়গা আছে, সংঘাত আছে, রাবণের পুজো হয় এমন আছে, কৃষ্ণকে পছন্দ করে না এমন অনেক জায়গা আছে। কিন্তু শিবকে পছন্দ করে না বা শিবের উপাসনাকে মানে নষ্ট করতে যায় বা হত্যা করতে যায়, এইরকম খুব একটা দেখা যায় না। মুসলমানরাও শিবকে পছন্দ করে, মুখে সেটা স্বীকার করে না। কিন্তু ভারতে যত দেবদেবী আছে তার মধ্যে একমাত্র শিবকে নিয়েই খুব বেশি কুবাক্য বা কুশব্দ প্রয়োগ করে না। এইটা এইবার ধরো তোমার যে সাধনার দিক, সেখানে প্রবৃত্তি মার্গের সাধনা আছে, আবার নিবৃত্তি মার্গের সাধনাও আছে। মানে প্রবৃত্তি মার্গের সাধনা সাধারণত যারা গৃহী সাধক, গৃহী ভক্ত ঠিক বলা যাবে না, গৃহী সাধক, তাদের প্রবৃত্তি মার্গের সাধনা আছে। বৈষ্ণবদের মধ্যে আছে, বাউলদের মধ্যে রয়েছে প্রবৃত্তি মার্গের সাধনা। আবার নিবৃত্তি মার্গের সাধনা রয়েছে, যেখানে কোনো পার্টনার থাকবে না, সে নিজের মধ্যে নিজের যে নারী পুরুষ তত্ত্ব তার মিলন ঘটানোর চেষ্টা করবে। যে গুরু মহারাজের ভাষায় বাউলদের কথা হচ্ছে অনুমান সাধনা আর বর্তমান সাধনা। অনুমান সাধনা হচ্ছে নিবৃত্তিমূলক, আর বর্তমান সাধনা হচ্ছে প্রবৃত্তিমূলক। অর্থাৎ সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে যে সাধনা, সেটা কঠিন, ওটা সহজ নয়। কিন্তু শুনে মনে হবে সহজ, সহজ নয়। মানুষের আকর্ষণও সেই দিকে বেশি, মানুষ সেই নিয়ে বেশি শুনতে চায়। এটা বুঝতে পারে না যে ওই প্রবৃত্তি মার্গের সাধনা করার আগে কিন্তু দীর্ঘকাল নিবৃত্তি সাধনা দরকার, তবেই প্রবৃত্তির জায়গাতে পৌঁছবে। তাই জন্যে এবার যখন আমি শিবলিঙ্গকে ব্যাখ্যা করব, নির্ভর করছে আমার সামনে প্রবৃত্তি মূলক সাধক বসে আছে বা নাকি নিবৃত্তির সাধক বসে আছে, তার উপর ডিপেন্ড করছে। স্বয়ংভূ আর জনিপীঠের ব্যাপারটাও তাই। সুতরাং স্থানকাল পাত্র এবং সম্প্রদায় এবং গুরু নির্ভর করছে, আরেকটি জিনিসের উপর নির্ভর করছে আমি কোন স্টেজে আছি। যিনি সব ছেড়েছেন তাকে আমি ত্যাগী বলছি, নিঃসন্দেহেই। আরেক ধরনের ত্যাগ আছে, আরেক ধরনের ত্যাগ আছে। যে তুমি পুরুষ মানুষ, তুমি বুঝতে পারবে সেটা, যে তুমি একদম যৌন উত্তেজনার চরমে রয়েছ, কিন্তু স্থির আছো, জড়িয়ে পড়ছো না। বুঝতে পেরেছ? এটা হচ্ছে আরেক ধরনের সাংঘাতিক ত্যাগ। তুমি জামাকাপড় ত্যাগ করলে না, টাকা পয়সা ত্যাগ করলে না, ওইগুলো কোনো ব্যাপার নয় এর কাছে, এই ত্যাগের কাছে। সংযম, সেই সময় নিজের আমিত্ব থেকে সরে গিয়ে একদম সেই দিব্য ব্রহ্মভাবে এক হয়ে থাকা, অথচ তুমি সেক্সুয়ালি একদম টোটাল তুঙ্গে আছো, স্থূলে। এই জায়গাটা অ্যাচিভ করাটা, এটা বলতে পারো তন্ত্র বা বাউল সাধনার যে প্রবৃত্তি মার্গ, তার চরম। এটাই তো ঠাকুরের হলো, যখন ভৈরবী মা একটা 16 বছরের মেয়েকে করতে গিয়ে, সেই যুগ আজ থেকে 150 বছর 180 বছর আগেকার যুগ, করতে গেলে 16 বছরের মেয়েকে ষোড়শী কন্যা। এই ষোড়শীর আবার ব্যাপার আছে, মানে এগুলো সবই কত বড় বিজ্ঞান তোমরা কল্পনাও করতে পারবে না। আর যখন ধরো 13-14 বছর বয়সে হয়তো একটা মেয়ের প্রথম তোমার ঋতুচ্ছন্দ আরম্ভ হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, সে যখন ষোড়শী হয়, তার যে শরীরে একটা ম্যাচুরিটি আসে,
সেই ম্যাচুরিটি একটা সাধককে তুঙ্গে নিয়ে যেতে পারে, মানে উপলব্ধির তুঙ্গে, বুঝতে পারছো? তাই জন্য ঠাকুর, তাই যে ওটা ঠাকুরের বসে এটা এক্সপেরিমেন্ট করা নয়। ঠাকুর বসে আছে না, ঠাকুরের কোলে বসিয়ে দিল ওই উলঙ্গ মেয়েটিকে, ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন, একদম একদম নির্বিকল্প সমাধিতে চলে গেলেন ঠাকুর। বুঝেছে? এই সমস্ত এগুলো হচ্ছে ওই প্রবৃত্তি সাধনার সিদ্ধি। কিন্তু ঠাকুর নিজে সারা জীবন কিন্তু নিবৃত্তির কথা বলে গেলেন, কারণ ওই নিবৃত্তির চরমে না গেলে এই জায়গায় তুমি আসতে পারবে না। এই জন্য ব্রহ্মচর্যের উপরে জোর দেওয়া হচ্ছে। এখানে প্রচণ্ড ব্রহ্মচর্যের দরকার, সাংঘাতিক ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে শুধু স্খলন না হওয়া নয়, ব্রহ্মচর্য মানে ওই কন্ট্যাক্টের মুহূর্ত থেকে তোমার সহস্রারে মিলন হচ্ছে, এটা হচ্ছে ব্রহ্মচর্য। সঙ্গে সঙ্গে চ্যানেলাইজড হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে সহস্রারে মিলন হচ্ছে। তাই জন্যে স্থান, কাল, পাত্র এবং কালের ব্যাপারটাও, যখন তুমি সাধনার প্রথম অবস্থায়, তখন তোমার কী শোনার অধিকার, যখন তুমি সাধনা আরও এগিয়েছো তখন তোমার কী শোনার অধিকার। নাহলে এই নোংরামিই হবে, কৃষ্ণকে নিয়ে শিবকে নিয়ে এই নোংরামিই চলবে, লোকে কিছু বুঝবে না। হ্যাঁ, এগুলো অনেক উন্নত সায়েন্স, 30,000 বছরের সভ্যতা গো। ভারতবর্ষের বিজ্ঞান, শিবলিঙ্গ একটা বিশাল বিজ্ঞান, সারা পৃথিবী সেই বিজ্ঞান নিয়েছে। আজ এই পৃথিবীর কত কত জায়গায় যে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, তুমি আশ্চর্য হয়ে যাবে। গেবেকলি ফেকের মতন জায়গায়, ইন্দোনেশিয়া, তুরস্কের মতন জায়গাতে সে খনন করতে করতে শিবলিঙ্গ বেরিয়ে আসছে। আর সেগুলো পাওয়ারফুল শিবলিঙ্গ, দেখলেই বোঝা যাবে যে এগুলো মানে এখনও অনেক এনার্জি রয়েছে তার মধ্যে, তাকে ঘিরে এনার্জি রয়েছে, শুধু একটা স্ট্রাকচার নয়, মানে তার মধ্যে প্রাণশক্তি জেনারেট করা হয়েছে। বুঝতে পেরেছ? অতএব অত 7-5 না ভেবে বা 7-5-এ বিভ্রান্ত না হয়ে নিজের সাধনায় নিজে মন দাও। ভগবান তোমাকে যখন যা জানাবার ঠিক জানিয়ে দেবেন, তোমার অধিকার যখনই তৈরি হবে না তখন জানিয়ে দেবেন। আর দুর্মুখেরা, নিন্দুকেরা যা করছে করুক, সামনে আসুক, সামনে আসুক। শঙ্করাচার্যের আমলে অন্তত সামনাসামনি যা হওয়ার হতো, বেশি দিন বিতর্ক জিয়ে রাখা হতো না। চলো একজন শঙ্করাচার্যের মতন বা নিমাই পণ্ডিতের মতন একজন মহাজ্ঞানীর কাছে যাই, গিয়ে বিতর্ক করে আসি যে তিনি যেতেন তার মতটাই প্রতিষ্ঠিত, যদি আমি যেতে আমার মতটা প্রতিষ্ঠিত, একটা সরাসরি কনফ্রন্টেশন হতো। এখন কনফ্রন্টেশন এটা যাবে না, কারণ এরা হেরে যাবে, তাই এরা জানে এরা হেরে যাবে, তাই এরা মুখোমুখি সংঘাতে যাবে না। এই নিন্দা রস, সমালোচনা রস, নিজের ধর্মকে, নিজের শাস্ত্রকে, নিজের পরম্পরাকে হেয় করার রস, এই রসে এরা মশগুল হয়ে থাকবে, থাকুক। ওই রসেরও সুখ আছে, ওই রসেরও সুখ আছে। নিজের পরিবারকে গালাগাল দিয়ে, নিজের মা বাবা, নিজের ঠাকুরদা ঠাকুমাকে গালাগাল দিয়ে তারও একটা সুখ আছে। লোকে চমকে গিয়ে বলবে যে দেখো কত মানে মানে সাহসী, নিজের মা বাবাকেও সমালোচনা করছে, বাহ, এটা রস আছে, সুর আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাই না, আমি মা বাবাকে মানি না, আমি ভয় পাই না, এরকম তুমি বলছো আর কি। লোকে চমকে চমকে উঠছে। এটাই, আমি আমার ধর্মকে সমালোচনা করছি, আমি আমার ঋষিদেরকে অপমান করছি, আমি আমার অবতারদের নিয়ে যা নয় তাই বলছি। এর মধ্যে একটা বাহাদুরি দেখানোর রস আছে। এই উদারতা দেখ, এটা হচ্ছে হিন্দুদের একটা ছদ্ম উদারতা, যে দেখ আমরা কত উদার, আমরা নিজেদের সমালোচনা করতে পারছি, আমরা একমাত্র হিন্দুরাই, এরা উদার, নানা রকম ওদের একটা মহান কীর্তি। এরা সব চামচিকে। গুরু মহারাজ বলতেন যে বিবেকানন্দের মতো একটা সিংহ যখন গর্জে ওঠে না, তখন সব শেয়াল চুপ করে যায়। এসব শেয়াল, ওদের ওই যা রা করছে, ক্যা করছে করতে দাও। সিংহের গর্জনটা শুধু যখন শুরু হয় চুপ হয়ে যায় সব। তাহলে আজকে শেষ করা যাক। অনেকক্ষণ সুন্দর আলোচনা হলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা থেকে ভালো লাগছে যে সবাই এসেছে অনেকে, এবং বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এতক্ষণ ধরে বসে বসে কথা শুনেছে। গান নেই, নাটক নেই, যাত্রা নেই, শুধু কথা শুনেছে, দেখে ভাল লাগছে। তার মানে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা, রুচি পাল্টাচ্ছে, দেখে ভালো লাগছে। সবাইকে অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। নমস্কার।